নমস্কার, সাহিত্য বিজ্ঞানের আরো একটা এপিসোডে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমি শালিনী এবং প্রত্যেকবারের মতো প্রত্যেকটা পডকাস্টের মতো আবারও একটা খুব নতুন বিষয় পডকাস্ট নিয়ে আমি চলে এসেছি। যদিও বা এই বিষয়টা নিয়ে কিন্তু এখন বহু আলোচনা হয়, কিন্তু তাও এই বিষয়টা খুব ইন্টারেস্টিং এবং আজকে আমার মনে এই বিষয়টা নিয়ে যাবতীয় যা প্রশ্ন ছিল, যত ধরনের পডকাস্ট হয় সে সমস্ত ধরনের পডকাস্ট ঘেঁটে বইপত্র, খুব অল্প বইপত্র ঘেঁটে কিছু বেসিক প্রশ্ন হুম। আমার মনে জেগেছে, যেটা মনে হয় যে আপনাদেরকে সেগুলোর উত্তর আমার থ্রুতে খুঁজে দেওয়া উচিত। আজকের বিষয় হচ্ছে নিউমেরোলজি। আমি কোনো কথা বলবো না হোয়াট ইজ নিউমেরোলজি বা নিউমেরোলজি নিয়ে আমার কি ফিলিং, সে নিয়ে কথায় যাব না। চলে যাব আমার গেস্টের কাছে ডিরেক্টলি, ডক্টর সোহিনী মুখার্জি কুন্ডু। নমস্কার সোহিনীদি, আজকে আমাদের তৃতীয় পডকাস্টের নমস্কার। গেস্ট তুমি। আরো একবার একদম ব্যাক টু ব্যাক। ব্যাক টু ব্যাক। মানে আমি এতটাই এক্সাইটেড এই বিষয়টা নিয়ে, কারণ আমার কাছে ভরসাযোগ্য ভাবে এবং সহজ ভাষায় শেখার জন্য এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমার প্রথম তোমার নামই মাথায় আসে। সেজন্য আমি প্রত্যেকটা থ্যাংক এপিসোডের জন্য তোমাকেই ডাকি, তোমাকেই বলি যে এসো আমার দর্শকদের শিখিয়ে দিয়ে যাও। তো ইউ থ্যাংক ইউ। আজকে এটা একটা একটা, বিশাল বড় পাওনা যে কারুর যদি এই টপিক গুলোর কথা মাথায় আসে এবং আমার কথা মাথায় আসে, এটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি। থ্যাংক ইউ। এবং যেটা আমার চ্যানেলের ট্যাগলাইন, যে শুধু শেখা নয়, সঠিক শেখাই উদ্দেশ্য, এইটার সময়ও যখন তোমার কথাতেই মাথায় আসছে, আমার মনে হয় সেটা প্রত্যেকটা মানুষের কাছে একটা অ্যাচিভমেন্ট, মানে সেটা তার নিজের একটা পরিপূর্ণতা না জীবনের, যে জানা একদম শেখা। ভাই, একদম একদম ডেফিনেটলি। এবং ডেফিনেটলি দেখ, এই যে আজকে আহ তোর এই জিনিসগুলো ভেবে আমার কথা মাথায় আসছে, এটার পেছনেও নির্মলজির হাত আছে। এবার সেটা কেন কিভাবে সেটা আমরা আগামীতে নয় চর্চা করবো। একদম, একদম নিশ্চয়ই চর্চা করবো। তো এবার শুরু করছি আজকের এপিসোড, আজকের আলোচনা একদম। শুরু করছি। প্রথম, আচ্ছা, প্রশ্ন করার আগে হুম, ঠাকুরের নাম নেব, একদম, যাতে জয় গণেশ হয়, আমাদের সুন্দর পডকাস্ট সবার কাছে পৌঁছে যায়, ভালো লাগে লোকজনের, এবং তারা কত ভিউজ হচ্ছে কত কি হচ্ছে সেটা তো ডেফিনেটলি ইম্পর্টেন্ট, কিন্তু তার সঙ্গে ইম্পর্টেন্ট যদি খুব অল্প সংখ্যক মানুষও দেখে, তারা সঠিক জিনিসটা যেন জানতে ও শিখতে পারে। এটাই আমাদের ফার্স্ট টার্গেট। সেকেন্ড টার্গেট হচ্ছে অনেক মানুষের কাছে অব্দি পৌঁছে যাওয়া। তো ফার্স্ট টার্গেটকে ফুলফিল করতে এবং সেকেন্ড টার্গেটকে ফুলফিল করতে ফার্স্টে জয় গণেশ করব। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। চলো। শুরু করছি, প্রশ্ন উত্তর পর্ব শুরু হচ্ছে। তো আমার প্রথম যেটা বিষয় বলার, জিজ্ঞেস করার, সেটা হচ্ছে একদম সৃষ্টির শুরুতে যখন আমাদের অক্ষর জ্ঞান হয়েছে এবং আমরা ধীরে ধীরে আমরা একটু একটু করে ইতিহাস সম্বন্ধে পড়তে শিখেছি, আমরা শুনেছি যে আমাদের মোট সংখ্যার সংখ্যা 0 থেকে 9, এর বাইরে কিছু হয় না। এগুলোকে রিঅ্যারেঞ্জ একদম। করে আমরা নতুন নতুন সংখ্যা বানাই। ঠিক আছে, 0 থেকে 9, এই যে এটা এটা এলো কিভাবে, এই সংখ্যাগুলো এলো কিভাবে, এবং এর যে কি নির্দিষ্ট প্রভাব আছে সেটা আমরা জানলাম কি করে? ওকে, ফার্স্ট অফ অল একটা কথা বলি, সেটা হচ্ছে যে শূন্য যে সংখ্যাটা, যেটাকে আমরা আহ মানে আমরা পড়েছি ছোটবেলা থেকে 0 থেকে 9, হুম, নিউমারোলজিতে সেই শূন্য সংখ্যাটাকে কাউন্ট করা হয় না। বিকজ শূন্য মানে কি, যার সঙ্গেই বসাও ইদার সেটা অ্যাড হবে বা সেটাতেই ফেরত চলে আসবে। হুম, অর্থাৎ শূন্য মানে আকাশ। আকাশে তুমি যদি জল দাও, তো সে আকাশে মিশে যাবে, বাষ্প হয়ে আবার তোমার কাছেই ফেরত আসবে, মানে বাষ্প হয়ে বৃষ্টি হয়ে তোমার কাছেই ফেরত আসবে। তুমি যদি হাওয়া দাও, সে এদিক ওদিক প্রভাব মানে প্রবাহ হবে। তুমি যদি অগ্নি দাও, তো সে তোমাকেই প্রকাশ দেবে। অর্থাৎ আকাশকে তুমি যাই দেবে, আকাশেই তা বিলীন হয়ে যাবে। তো শূন্যতে তুমি যাই দাও, তা শূন্যতে বিলীন হয়ে যায়। হুম, তাই জন্য নিউমারোলজিকে, অর্থাৎ কোনো সংখ্যার প্রভাবকে হুম, যদি আমাদের বুঝতে হয়, তো সেই ক্ষেত্রে আমরা শূন্যকে কাউন্ট করব না। অর্থাৎ নিউমারোলজিতে শূন্যের সেই জন্য কোনো সেই অর্থে অস্তিত্ব নেই। ওকে, তো নিউমারোলজিতে, অর্থাৎ সংখ্যা বিজ্ঞানে, যে
সংখ্যার উল্লেখ বা যে সংখ্যার মাহাত্ম্য আছে সেটা হচ্ছে সংখ্যা 1 থেকে সংখ্যা 9। তার কারণ হচ্ছে যে আমরা কেউ 0 তারিখে জন্মাই না, হুম। মাস শুরুই হয় 1 তারিখ থেকে। হুম। এবার সেই ক্ষেত্রে প্রশ্ন আসে, কিন্তু তাহলে তো 10, 20, 30 এই সংখ্যাগুলো তো আসে, এতে তো শূন্য আসে, হুম। ডেফিনেটলি আসে। এবং সেগুলো কারুর পেছনে বসে আসছে, কারুর সামনে বসে আসছে না। তাই জন্য শূন্যর নিজের একার কোনো অস্তিত্ব নেই হুম। নিউমোলজিতে, ডেফিনেটলি। কিন্তু যখন সেটা কারুর কারুর পেছনে বসছে তখন তার ডেফিনেটলি অস্তিত্ব আছে। বেশ। ক্লিয়ার? তো আমরা 1 থেকে 9 এই জিনিসটাকে নিয়ে নিউমোলজি যদি আমরা পড়ি, তো আমরা 1 থেকে 9 এই 9টা সংখ্যার উপরে আমরা কাজ করব। ওকে। ঠিক আছে? এবার তোমার প্রশ্নটা হলো যে, আমি রিয়েলি সরি, একবার রিপিট যদি, হ্যাঁ, তুই প্রশ্ন করেছিলি যে কোথা থেকে জিনিসগুলো এসেছে, হুম। রাইট? হুম। কি হুম। কেন এসছে বা এগুলোর ইয়ে। বেসিক্যালি দ্য থিং ইজ দ্যাট যে নিউমোলজি অ্যাকচুয়ালি কোথা থেকে এসছে তার সঠিক আহ, খোঁজ আজ পর্যন্ত পাওয়া যায়। কেউ বলে 4,000 বছর আগে চায়নাতে প্রথম আর কি নিউমোলজির খোঁজ পাওয়া গেছে। হুম। কেউ কেউ আর কি পুরাতন সভ্যতায় ইজিপ্ট এবং ব্যাবিলনে চালডেন যে নিউমোলজি যে সিস্টেম সেটার খোঁজ পেয়েছে। ঠিক আছে। অনেকে হচ্ছে তোমার ইয়েতে পেয়েছে, চায়না এবং ভারতবর্ষে পেয়েছে। ঠিক আছে। তো বিং আ ইন্ডিয়ান, আমি তো বলবো যে সমস্ত কিছুর উৎপত্তি ভারতবর্ষেই হয়েছে। আমি মোর তো লেস। অন্য কাউকে একদম আমি মোর কোনো লেস অন্য একদম। দেশকে এই ব্যাপারে ক্রেডিট দিতেই যাচ্ছি না। হ্যাঁ, একটু বায়াসড বলতে পারো, বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট। ফ্যাক্ট ইজ কারণ দ্যাট একদম। আজকে যখন থেকে আমরা 4,000 বছর আগে যে টাইমটা ছিল, তারও বহু বছর আগে আমাদের জ্যোতিষশাস্ত্র আবিষ্কার হয়ে গেছে। ঠিক আছে। ঋষি পরাশর বহু বছর আগে, যদি বহু লাখ, মানে বহু লাখ বলবো না, হ্যাঁ মোটামুটি 1-2 লাখ তো হবেই, সত্য যুগ যবে ছিল তখন তিনি আর কি অ্যাস্ট্রোলজি আবিষ্কার করে, জ্যোতিষ শাস্ত্র, নট অ্যাস্ট্রোলজি, জ্যোতিষ শাস্ত্র আবিষ্কার করে গেছেন। জ্যোতিষ মানে হচ্ছে কি, জ্যোতি প্লাস ইশ, মানে ইষ্ট থেকে আসা যে জ্যোতি বা যে জ্ঞান, তাই জ্যোতিষ। ঠিক আছে, অর্থাৎ দেবতার যে জ্ঞান, তাই জ্যোতিষ। হুম। বা আমরা যাকে আশেপাশে দেখতে পাই না কিন্তু যার অস্তিত্ব রয়েছে, হুম। তার থেকে আসা যে জ্ঞান, তাই হচ্ছে জ্যোতিষ। হুম। তো সেখানে তো অবশ্যই সংখ্যার মেনশন রয়েছে। তো আলাদা করে নিউমোলজিকে আমি অন্য কোনো দেশকে কি করে সেখানে আমি ক্রেডিটটা দিতে পারি? ডেফিনেটলি আমি মনে করি, বিং আ নিউমোলজিস্ট, যে আমাদের নিউমোলজির আবিষ্কার আমাদের ভারতবর্ষে। ঠিক আছে। সেটাকে দেখো আজকে আহ আমি বলি, যেমন হচ্ছে রামায়ণ এবং মহাভারত। হুম। ঠিক আছে। আমাদের দেশের দুটি ইতিহাস, অবশ্যই। কিন্তু সেটাকে আমরা বলি মাইথোলজি। হুম। কেন মাইথোলজি বলি? তার কারণ হচ্ছে, যখন আমাদের দেশে ব্রিটিশ রাজত্ব, মানে ব্রিটিশরা রাজত্ব করতে আসেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজত্ব করতে আসেন এবং 200 বছর ধরে আমাদের দেশের ওপর তারা রাজত্ব করেন, তো তারা মনে করেন তাদের ধর্ম কি, তাদের ধর্ম হচ্ছে খ্রিস্টানিটি, তাই তো, তারা খ্রিস্টান। হুম। তো তারা মনে করে তাদের ধর্মই প্রথম ধর্ম এবং তার আগে যা কিছু ছিল তার সমস্ত মন গড়ন কাহিনী। আচ্ছা। অর্থাৎ যা কিছু শুরু হয়েছে তা জিসাস খ্রাইস্টের থেকেই শুরু হয়েছে, তার আগে কিছু ছিলই না। হুম। বা যদি থাকেও তার সেরকম কোনো অস্তিত্ব নেই। ফলত আজকে যেগুলো বহু বছর, 5,000 7,000 বছর আগে ঘটে যাওয়া ঘটনা, সেগুলোকে মানুষ মাইথোলজি, তাদের মিথ্যা বলে চালিয়ে দেয়। কিন্তু আমাদের দেশের এগুলো ইতিহাস। তো সেই জন্য নিউমোলজির ক্ষেত্রেও যদি আমরা দেখি, তো যখন ওয়েস্টার্ন কালচার থেকে এই জিনিসগুলো পুনরায় আমাদের কাছে আসা শুরু করে, তখন আমাদের সেটা মনে হয় যে এগুলোর এই দেশ থেকে উৎপত্তি হয়েছে, ওই দেশ থেকে উৎপত্তি হয়েছে। বাট উৎপত্তি এগুলোর বহু বছর, বহু যুগ আগে হয়ে গেছে। আমি ঋষি এক্ষেত্রে পরাশর মনে বহু যুগ আগে জ্যোতিষশাস্ত্র আবিষ্কার হ্যাঁ, করেছেন। আমি এক্ষেত্রে একটা হ্যাঁ। বার তোমাকে আটকাবো। হ্যাঁ। মানে হুম। এটা, এই যে তুমি বলছো না যে আমি একটু বায়াসড হয়েই বলছি, আমি ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন কি এটার ক্রেডিটটা দিতে চাইবো। হুম। ইট হুম। ইজ জেনুইন, মানে এটাই ফ্যাক্ট। কারণ যে সময়, যে 5,000, প্রায় 5,000, 5,500 বছর পূর্বে বেদ হুম। লেখা হচ্ছে, সেই সময় পশ্চিম বিভিন্ন দেশে, যে অত দেশ তো তখন ছিল না, বাট পশ্চিম হুম। পৃথিবীতে তখন মানুষ কাঁচা মাংস খায়। আমি রিসেন্টলি একজন ঐতিহাসিকের
একটি আলোচনাতে শুনছিলাম, তিনি ঐতিহাসিক এবং হুম। সেই নিয়ে লেখালেখি করেন, খুবই বিখ্যাত একজন মানুষ। আমি জানি না পডকাস্টে ওনার নাম নেওয়াটা ঠিক হবে কিনা, তবে ওনার একটা আলোচনায় আমি শুনছিলাম, উনি বলছিলেন যে যে সময় কতটা সভ্য, কতটা উন্নত একটা সভ্যতা হলে যে সময় বেদ রচনা হচ্ছে, বেদের মতো একটা সুপিরিয়র কিছু রচনা হচ্ছে, সেই সময় এক্স্যাক্টলি। অন্য একটা অংশে পৃথিবীর সেখানে কিনা মানুষ তখনো কাঁচা মাংস খায়। মাংস খাচ্ছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। মানে আজকে দেখো আমি যখনই নিজের দেশের ব্যাপারে কথা হয় তখন আমি একটু ইমোশনাল হয়ে পড়ি এবং একটু বারবার বলবো আমি বায়াসড হয়ে পড়ি, এবং তাতে যদি কারোর মনে হয় যে আরে এর কথা তো শোনা উচিত নয়, সেটা তাদের বিচার। বাট টু বি ভেরি অনেস্ট, দেখো আজকে এই যে ঋগ্বেদ বা যে বেদ লেখা হয়েছে, ঠিক আছে, বেসিক্যালি তখন তো লেখা হতো না, শ্রুতির মাধ্যমে। অর্থাৎ আমি আজকে তোমায় বলছি, আজকে ঈশ্বরের কৃপায় রেকর্ড করার অপশন রয়েছে, তখন থাকলে ওগুলোও রেকর্ডেড থাকতো। হুম, ঠিক আছে, যাই হোক, আমি তোমায় বলছি, তুমি শুনছো, সেখান থেকে তুমি আবার কাউকে শেখাচ্ছ, সে শিখছে, সে তার থেকে শেখাচ্ছে। ফলত শ্রুতি লিখন, অর্থাৎ আমরা দেখবে অনেক বেশি বই পড়ে শেখার থেকে ভিডিও দেখে শেখাকে খুব তাড়াতাড়ি আমরা ধরতে পারি। আমরা সিনেমা বা সিরিয়ালের ডায়লগ অনেক তাড়াতাড়ি মুখস্থ করতে পারি রাদার দেন পড়ার বইয়ের লাইন। তার একদম। কারণ কি? এটা আমাদের ডিএনএ তে আছে, এটা আমাদের রক্তে রয়েছে। হুম, কারণ আমাদের পূর্বপুরুষদের মধ্যে এই প্রচলনটাই ছিল যে তারা শুনে মাথায় রাখতো। আজকে আমরা কোনো কিছু ভুলে গেলে ইনস্ট্যান্ট বই খুলে পড়ে নিতে পারি বা কোনো ভিডিও চালিয়ে দেখে নিতে পারি। তাদের স্মৃতিশক্তির ক্যাপাসিটি ভাবো, যে তাদের গুরুর থেকে বলা বাণী তারা তাদের শিষ্যকে দিচ্ছে, এক্স্যাক্টলি পাই টু পাই তাই দিচ্ছে, হয়তো কিছুটা অ্যাডিশন করে দিচ্ছে, সেখান থেকে তার শিষ্যর কাছে আসছে। এইভাবে এই জ্ঞানের প্রচার হয়েছে। তাদের কতটা যে তারা দ্বিতীয়বার গিয়ে গুরুকে জিজ্ঞাসা করার বা মানে ভাবো আজকে এ ব্যক্তি সে জ্ঞানটা দিয়েছে, আর যে ডি ব্যক্তি সে হয়তো সবার কাছে গিয়ে প্রচার করছে, তো এ থেকে ডি এর মাঝখানে বি এবং সি আরো দুজন ছিল। ডি যখন মঞ্চে দাঁড়িয়ে সবাইকে জ্ঞানটা দিচ্ছে, তখন ডি এর পক্ষে সম্ভব নয় এর সাথে কন্ট্যাক্ট করে তার আসল তথ্যটা জানা। তাহলে কতটা তাদের স্মৃতিশক্তির ক্যাপাসিটি ছিল যে তারা পুরোটা একদম সত্যের সাথে সমস্তটা মনে রেখে আগামীতে তারা সেটাকে এগিয়ে দিত। তো সেই জন্য বারংবার বলা, মানে আজকে আমি আমার দেশের ব্যাপার নিয়ে বা আমার কালচারের ব্যাপার নিয়ে, আমার ধর্মের ব্যাপার নিয়ে আমি প্রচন্ড পরিমাণে আর কি ইমোশনাল, মানে আমি খুব অ্যাটাচ। ঠিক আছে, সেটা নিয়ে হয়তো অনেকের কাছে মনে হতে পারে যে এ তো মডার্ন নয়, কিন্তু আমি মনে করি মডার্নিজম ডাজন্ট মিন যে তুমি তোমার কালচারকে ভুলে যাবে, তুমি তোমার শিক্ষা সভ্যতাকে ভুলে যাবে। একদম। আমি যতক্ষণ না তোমার ভিত শক্ত হবে, তোমার বাড়ি শক্ত হবে না। তোমার মাটির তলার ভিত শক্ত না হলে তোমার বাড়ি যে কোনো সময় ভেঙে পড়বে। একদম। তো আমি আমার ভিতকে শক্ত রাখা প্রেফার করি, ওপরে টুকটাক মেরামতি তো চলতেই থাকবে, কি যায় আসে, কিন্তু হুম, ভিত শক্ত হওয়া উচিত। একদম। তো সেই জন্য আমি মনে করি যে নিউমোলজি আমাদের দেশ থেকেই এসেছে, কিন্তু যদি এখন আমরা বইয়ের পুঁথিগত তথ্য হিসাবে কথা বলি, তো কেউ বলে যেটা চায়না থেকে এসছে, কেউ বলে সেটা ইজিপ্ট থেকে এসছে, কেউ বলে ব্যাবিলন থেকে এসছে। এক্স্যাক্টলি কোথা থেকে এসছে সেটার খোঁজ কোনো নিউমোলজিস্ট আজ পর্যন্ত সঠিক আনসার দিতে পারেনি, কারণ এটা একটা রিসার্চের পার্ট বলতে পারে। ওকে। ঠিক আছে, এবার যেটা হয় সেটা হচ্ছে যে এনশিয়েন্ট টাইমে কিভাবে লেখা হতো, মানে এই যে আহ, এক দুই এই সংখ্যাগুলো কিভাবে আবিষ্কার হলো। তারা হচ্ছে সূর্যের সঙ্গে চন্দ্র, মানে সূর্যের আলো যেভাবে পৃথিবীতে বা চন্দ্রমাতে পড়ছে, সেই আলোর রশ্মিকে তারা করতো, অবজার্ভ করতো, এবং যে টাইমে যে রকম ভাবে রশ্মি পড়ছে এবং তাতে যটা অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে, কোণ ক্রিয়েট হচ্ছে, সেই অ্যাকর্ডিংলি সংখ্যা ক্রিয়েট হয়েছিল। অর্থাৎ ওয়ান যদি লিখি, ওয়ান এই রকম, রাইট? হুম, এই এই হুম, অর্থাৎ এই গিয়ে এই, রাইট, হুম, এইভাবে। হুম। তো এইখানে একটা কোণ ক্রিয়েট হচ্ছে, দিস ইজ ওয়ান। ওকে। ওকে, টু যখন লিখছি, এই 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 এই, দুটো কোণ ক্রিয়েট হচ্ছে, না, কিন্তু দিস ইজ অনেকগুলো, টু। কিন্তু না সেক্ষেত্রে তো। আমি লেখাটা স্পষ্ট তোমায় দেখাতে পারছি, তুমি পারলে হ্যাঁ।
ছবিটা আমি দেখাতে পারি, কারণ আমার কাছে এই মুহূর্তে ছবিটা নেই দেখানোর জন্য। ঠিক আচ্ছা। আছে, এক্স্যাক্টলি টুটা যেভাবে লেখা হতো, হ্যাঁ হ্যাঁ যেভাবে হ্যাঁ। আমি টুটা দেখালাম এক্স্যাক্টলি ওইভাবে নয়, মানে এইভাবে জাস্ট এইভাবে নিয়ে এইভাবে টেনে দিত। ওকে। ঠিক আছে, দুটো ফটোতে কোণ তৈরি দুটো হচ্ছে। কোণ ক্রিয়েট। হুম হুম এক্স্যাক্টলি। যখন থ্রি লিখতো, থ্রিটা লেখা হতো এই, এই, হুম এই, এই, হুম। মানে একটা তিনটে কোণ তৈরি এ হচ্ছে। যদি উল্টে দেওয়া হয়, এম বা ডাব্লিউ কে যদি উল্টে দেওয়া হয়, তাহলে যেটা, তো তাতে কি হতো, একটা কোণ ক্রিয়েট হলো, দুটো কোণ ক্রিয়েট হলো, এদিকে তিনটে কোণ ক্রিয়েট হুম হলো, হুম। তো এটা হলো থ্রি। এইভাবে বিভিন্ন অ্যাঙ্গেলকে গণনা করে 1 to 9 এই সংখ্যাগুলোকে আবিষ্কার করা হয়। বিউটিফুল। তারপর সেটা মডার্ন ইয়েতে গিয়ে আস্তে আস্তে বিভিন্ন রকম শেপ নেওয়া শুরু করে। ঠিক আছে, এই হচ্ছে সংখ্যার আবিষ্কার। ঠিক আছে। আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে গিয়ে যে আমাদের বৈদিক মতে সংখ্যার লেখার স্ট্রাকচার অন্য ছিল, ওয়েস্টার্ন মতে সংখ্যা লেখার স্ট্রাকচার অন্য ছিল। ঠিক আছে, তো আমরা যদি ওয়েস্টার্ন মতে নিই তো এইভাবে এসেছে, আর যদি বৈদিক মতে নিই তো হিন্দিতে যেভাবে লেখা হয়, ঠিক আছে, কিরকম ভাবে লেখা হয়, ওয়ান, হুম এইভাবে। তো হুম। একটা কোণ ক্রিয়েট হলো, সো দ্যাট ইজ ওয়াই রাইট। দ্যাট ইজ ওয়ান। এইভাবে বৈদিক মতেতেও বিভিন্ন সংখ্যার, অর্থাৎ ভারতেতে বিভিন্ন সংখ্যার সৃষ্টি হয়। আমি চেষ্টা করব নেক্সট টাইম যদি আমরা নিউমারোলজি নিয়ে আবার পডকাস্ট করি, তো তাতে আর কি একটা ভিডিও আমি অলরেডি আগে থেকে রেকর্ড করব, যেটা তুই আর কি পডকাস্টে অ্যাড করে দিস, যাতে মানুষের দেখে বুঝতে সুবিধা হয় হুম। যে কিভাবে আর কি সংখ্যাগুলোর উদ্ভব হয়েছে। কারণ যারা আমার থেকে শিখেছেন তারা কিন্তু এটা জানে, কারণ আমি তাদেরকে এটা পড়িয়েছি। আচ্ছা। ঠিক আছে, যে কিভাবে সংখ্যা এসেছে, কিভাবে সৃষ্টি হয়েছে, সেটা আমি ওদেরকে সবাইকে পড়িয়েছি যারা আমার থেকে শিখেছে। কিন্তু আমি আলটিমেটলি এখন ভিডিও করে মানে দেখাতে পারছি না। হুম হুম। নেক্সট পডকাস্টে ডেফিনেটলি আমি একটা ভিডিও করে দেব, যেটা তুই ওর সাথে অ্যাড করে দিস, যাতে মানুষের নিশ্চয়ই। বুঝতে সুবিধা হয়। নিশ্চয়ই একদম। একদম। হুম। আচ্ছা, এবার আমরা পরবর্তী যে প্রশ্নে যাব সেটা হচ্ছে একদম বেসিক সোজা প্রশ্ন, হুম যে নিউমেরোলজি তৈরি হলো যখন, তাহলে আমরা জেনে নেব যে এই যে পৃথিবীর প্রতিটা প্রাণী রয়েছে তাদের উপর এই প্রতিটা সংখ্যার কি আদৌ কোনো প্রভাব আছে, আর যদি থাকে হুম। তাহলে সেগুলো কি? আচ্ছা, আজকে এখন কটা বাজে তোর ওখানে? আর এখন আমার এখানে বাজে 8টা 48। আমার এখানে বাজে 10টা 18। 8টা 48 সংখ্যা, হুম 10টা 18 সংখ্যা। তুই একটা ডেট অফ, একটা তো ডেট অফ বার্থ আছে, হুম তাতে সংখ্যাই রয়েছে। হুম যে আমার যেমন 7/9/1992, হুম সাতটাও সংখ্যা, নয়টাও সংখ্যা, 1992, এই চারটেও সংখ্যা। হুম অর্থাৎ আমরা সংখ্যার বাইরে আছিটা কোথায়? বাড়ির একটা নাম্বার রয়েছে, যে অমুক, মানে এডি, যেমন আমার বাড়ি এডি 381, 381 সংখ্যা। এডি, these two are alphabets. A is the one alphabet, D হচ্ছে fourth alphabet. হুম এখানেও সংখ্যা। হুম। আমরা একটা ফোন নাম্বার রয়েছে যেটার মাধ্যমে আমরা সবার সাথে কানেক্ট করছি, সেখানেও সংখ্যা। সংখ্যার বাইরে আমাদের জীবন রয়েছে কোথায়? একদম। আছে কি? নেই। তো বেসিক্যালি যেমন ল অফ অ্যাট্রাকশনের মধ্যেই আমরা বাস করি, যেমন মেডিটেশনের মধ্যেই আমরা বাস করি, ঠিক তেমনি সংখ্যার মধ্যেও আমরা বাস করি। ঠিক আছে, হুম। তো দ্যাট ইজ দ্য থিং। তো এবার আমরা জেনে নেব যে এই যে সংখ্যা, এগুলো আমরা কিভাবে আমাদের উপরে, আমাদের জীবনের উপরে প্রভাব বিস্তার করে। প্রভাব ফেলে। তো হুম সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকটা সংখ্যার কিছু বৈশিষ্ট্য আগে জানবো, হুম and জেনে নিয়ে তারপর আমরা দেখবো যে আলটিমেটলি এই অনুযায়ী সেই মানুষটার জীবনে কি চেঞ্জেস হতে পারে। হুম রাইট? হুম তো যেমন ভাবো, নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান হচ্ছে কে, যার থেকে সমস্ত সৃষ্টি, অর্থাৎ নাম্বার ওয়ান মানে যে সংখ্যার ফার্স্ট, যে হুম অর্থাৎ নাম্বার ওয়ানের সঙ্গে একটা প্ল্যানেটকে অ্যাড করা হয়েছে, যার থেকে সমগ্র সৌরজগৎ সৃষ্টি হয়েছে, অর্থাৎ সমস্ত প্ল্যানেটের সৃষ্টি হয়েছে। সে কে? দ্য কিং সান। অর্থাৎ এককে দেওয়া হয়েছে সানের নাম্বার, মানে সানকে দেওয়া হয়েছে এক, এক হিসাবে। যেহেতু ঠিক তার আছে, থেকে সব তৈরি। একদম। আবার তারপরেই আসছে নাম্বার টু। নাম্বার টু কে?
যে আমাদের পৃথিবীর উপগ্রহটা যেখানে আমরা বসবাস করছি, যে প্ল্যানেটে আমরা বসবাস করছি, হুম। তার উপগ্রহ কেন? কারণ তাকে দেখেই সমস্ত কিছু যাচাই করা হয়। তিথি, কোন নক্ষত্র, কোন কি, সেটা কোথা থেকে যাচাই করা হয়? চন্দ্র থেকে যাচাই করা হয়। আচ্ছা। তাই জন্য নাম্বার 2 কে দেওয়া হয়েছে হচ্ছে চন্দ্রমা। আচ্ছা। ঠিক আছে। হুম। নাম্বার 3 হচ্ছে বৃহস্পতি, দ্য জুপিটার। কেন? সে সব থেকে বড়। তো যদি প্রথমে আমি ধরে নিই রাজা, নাম্বার 1 হচ্ছে রাজা, হুম। নাম্বার 2 হচ্ছে রানী, হুম। তাহলে এরপর কে আসবে? গুরু। হুম। তো সে কে? দেবগুরু বৃহস্পতি। হুম। এবং যদি আমরা দেখিও তো আমাদের সৌরজগতে সব থেকে বড় প্ল্যানেট হচ্ছে বৃহস্পতি। একদম। কিছুদিন আগে মানে 1-1.5 বছর আগে সম্ভবত একটা নিউজ এসেছিল যে কোনো একটা উল্কাপিণ্ড খুব দ্রুত বেগে পৃথিবীর দিকে ধেয়ে আসছে, যেটা যদি পৃথিবীতে আর কি টাচ করে তো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে। তো সেই উল্কাপিণ্ড থেকে পৃথিবীকে রক্ষা কে করেছে? বৃহস্পতি। ওই উল্কাপিণ্ডটা বৃহস্পতি গ্রহে এসে ধাক্কা লেগে ফেটে গেছে। আচ্ছা। তো বেসিক্যালি যতই আমরা বলি যে এগুলো তো কুসংস্কার, এগুলো সবকিছু কুসংস্কার নয়। আমাদের যারা অ্যানসেস্টার্স ছিলেন, মানে যারা ঋষি মুনিরা যারা ছিলেন, মানে যেটা আমাদের গোত্র, হুম। অ্যানসেস্টার বলতে আমরা দাদুর দাদুকে না, বলছি না, 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 হ্যাঁ। তারা তো ঠিক আছে কলিযুগের মানুষজন। ঠিক আছে, কিন্তু আমরা আমাদের গোত্র, যেমন আমার ভরদ্বাজ গোত্র, তো ভরদ্বাজ মুনি, প্রত্যেকের গোত্রে একজন থাকে, তো সেটা কোনো একজন ঋষি বা মুনির নাম দিয়ে গোত্র হয়, মানে তাদেরই বংশধর আমরা, লাইক দ্যাট ওয়ে। ঠিক আছে। তো সেই যে অ্যাকচুয়াল পূর্বাজ ছিল, মানে যে অ্যাকচুয়াল অ্যানসেস্টর ছিল, সে কিন্তু কি ছিল না, সে এই সমস্ত ব্যাপার জিনিসগুলোকে সোজা করে দেওয়ার জন্য, ইজি করে দেওয়ার জন্য বৃহস্পতিকে কি করে দিয়েছে? দেব গুরু বানিয়ে দিয়েছে, যাতে মানুষ বোঝে যে এর ইম্পর্টেন্সটা কোথায়। আজকে পৃথিবীকে যদি কেউ রক্ষা করছে, তো সে তো বৃহস্পতি প্ল্যানেটই রক্ষা করছে। সাধারণ মানুষের পক্ষে চোখ খুলে আকাশে তো বৃহস্পতিকে দেখা সম্ভব নয়। তাহলে যদি ছোটবেলা থেকে আমরা শিখি দেবগুরু বৃহস্পতি, তো আমরা বুঝবো যে বৃহস্পতি বলে একটা প্ল্যানেট আছে যার উপকার রয়েছে, কারণ সে দেবতাদের গুরু, সে সর্বদা আমাদের রক্ষা করবে। Okay. তো নাম্বার 3 হচ্ছে দ্য জুপিটার, বৃহস্পতি। এইবার নাম্বার 4 যাকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে চন্দ্রেরই ছায়া গ্রহ, সে হচ্ছে রাহু। এই কথাটা বলার মাঝখানে আমি একবার তোমাকে আটকাবো। রাহু একদম। শব্দটাই কিন্তু একটা বহুমত আমি বিভিন্ন সময় শুনেছি। কারণ বলা হুম হয় যারা খুব বিজ্ঞান মনস্ক বা বলা যেতে পারে অহেতুক ডিফেন্ডার, আমি দু ধরনের মানুষের ক্ষেত্রেই বলছি, তারা হুম। বলছে রাহু এবং কেতু এরকম কোনো তো প্ল্যানেট আমাদের সৌরজগতে থাকে না। তাহলে কেন হুম। রাহু আর কেতুর এক্সিস্টেন্স আলোচনা করা হয়, এ বিষয়ে যদি ব্রিফলি কিছু বলো। একদম। তবে ফার্স্টেই ওই জন্য বললাম যে কার ছায়া গ্রহ? চন্দ্রের ছায়া গ্রহ। আচ্ছা। অর্থাৎ এর কোনো নিজস্ব শরীর নেই, এ হচ্ছে ছায়া গ্রহ। অর্থাৎ চন্দ্রের ছায়া যখন ওপর দিকে নর্থ সাইডে পড়ে, হুম। ওপরের দিকে পড়ে, সেটা হচ্ছে রাহু। হুম। যখন নিচের দিকে পড়ে তখন সেটা হচ্ছে কেতু। হুম। অর্থাৎ আমাদের পুরাণে কি গল্প আছে যে মোহিনী অবতার যখন সবাইকে অমৃত আর কি মানে সমুদ্র মন্থন হয় এবং সেখান থেকে অমৃত উঠে আসে, অমৃত পেয়ে গেছিল হচ্ছে অসুরেরা। তো হুম। দেবতারা এসে বিষ্ণুকে বলেন যে হে নারায়ণ, যদি আজকে ওরা অমৃত খেয়ে নেয় তাহলে তো পুরো সৃষ্টি নষ্ট করে দেবে এরা। তো তখন কি করে না, বিষ্ণু মোহিনী অবতার নিয়ে, লাস্যময়ী একটি অবতার নিয়ে অসুরদের কাছে যায় এবং ছলা কৌশলে সেই অমৃতের হাঁড়ি তিনি নিয়ে চলে আসেন। এবং নিয়ে এসে যখন দেবতাদেরকে তিনি অল্প অল্প করে দান করছেন, মানে দিচ্ছেন হাতে, তখন সেখানে একজন অসুর মাঝখানে বসে যায় দেবতা সেজে। সরভানু। হ্যাঁ। হুম। এবং তাকে আমি নামটা না লিটারালি ভুলে গেছি। হ্যাঁ, সরভানু। বাট ওনার নাম ছিল হ্যাঁ, সরভানু, সরভানু, হ্যাঁ। এক্স্যাক্ট। সরভানু, এক্স্যাক্টলি, হ্যাঁ। তো তাকে যখন মোহিনী মানে বিষ্ণু যখন আর কি অমৃত দিয়ে দেন, এবং হুম। তখন পাশে দেবতারা রিয়েলাইজ করে এ আবার কোন দেবতা, একে তো আমরা আগে দেখিনি, একে। তখন ধরে ফেলে যে এ তার মানে হচ্ছে
কোনো অসুর যে আর কি রূপ বদল করে, ভেষ বদল করে দেবতাদের মাঝখানে বসে রয়েছে। হুম হুম তো তখন কি করে, ও অমৃতটা অলরেডি গিলে নিয়েছে, অর্থাৎ পেটে চলে গেছে, ঠিক আছে। তো অর্থাৎ অমর তো হয়ে গেছে। এবার বিষ্ণু তো অমরত্ব তার কাটতে পারবে না, তখন কি করলো, বিষ্ণু নিজের সুদর্শন চক্র চালালো এবং তার গলা থেকে তাকে আলাদা করে দিল। হুম অর্থাৎ গলা থেকে আলাদা করে দিল, মাথা আলাদা, ধড় আলাদা। অর্থাৎ ধড় কি হয়ে গেল, অকেজো হয়ে গেল, কারণ সে কিছু দেখতে পাচ্ছে না। হুম আর মাথা হয়ে গেল কি, সে যতই ভাবুক যতই খাক তার পেট অবধি পৌঁছাচ্ছে না। অর্থাৎ দুজনেই অতৃপ্ত হয়ে গেল, হুম কিন্তু অমর হয়ে গেল। হুম ঠিক তেমনি চন্দ্রমা বেসিক্যালি কি, চন্দ্রমার এনার্জি জোয়ার ভাটাতে কি হয়, পূর্ণিমা অমাবস্যাতে কি হয়, কার ওপর এফেক্ট করে, আমাদের মনের ওপর, আমাদের মাইন্ডের ওপর এফেক্ট করে। তাহলে চন্দ্রমার ডিরেক্ট কানেকশন কার সাথে আছে, আমাদের মাইন্ডের সাথে আছে। হুম। যাদের দেখবে বাতের খুব ব্যথা হয়, তাদের পূর্ণিমা অমাবস্যাতে বাতের ব্যথা বাড়ে। ব্যথা বাড়ে, হ্যাঁ। শুধুমাত্র ব্যথার কথা নয়, আমরা জানি বাতের ব্যথা বাড়ে তাই বলছি। হুম তুমি যদি খুব ডিপ্রেশনে থাকো, পূর্ণিমাতে তুমি খুব এনার্জি এক্সট্রা ফিল করবে। তুমি যদি অমাবস্যায়, বা তোমার যদি খুব ডিপ্রেশন থাকে, তুমি অমাবস্যায় খুব ডাল ফিল করবে। অর্থাৎ যার কাছে যে যন্ত্রণাটা রয়েছে সেটা পার্টিকুলারলি অমাবস্যা এবং পূর্ণিমাতে বৃদ্ধি পায়। ওকে। তো আমরা যেহেতু পায়ের ব্যথা বা বাতের ব্যথাটাকে লক্ষ্য করেছি, তাই জন্য আমরা সেটাকেই বলি, আরে পূর্ণিমা অমাবস্যা আছে, বাতের ব্যথা বাড়বে। ডিপ্রেশনও বাড়ে, ফ্রাস্ট্রেশনও বাড়ে, জীবনে ঝঞ্ঝাটও বাড়ে। সেই জন্য বলে অমাবস্যায় বেশিক্ষণ রাত্রিরে বাইরে থাকবে না, কেন, যাতে অ্যাক্সিডেন্টস না হয়। ঠিক আছে। তো বেসিক্যালি তাহলে চন্দ্রমা কি, চন্দ্রমা বেসিক্যালি হচ্ছে আমাদের মন, হুম আমাদের মাইন্ড। সেই মাইন্ডকে যখন দুটো ভাগে ভাগ করে দেওয়া হয়, সে ক্রিয়েট হয় একটা রাহু একটা কেতু। অর্থাৎ আমাদের মাথা যখন খুব ভালো ভালো চিন্তা করে, এটা খাবো ওটা খাবো, এখানে যাব ওখানে যাব, সে হয়ে যায় রাহু, কারণ মাথা কার আছে, রাহুর আছে। আচ্ছা। কিন্তু যখন সেই ইচ্ছাগুলো পূরণ হয় না, তখন হয়ে যায় কি, দূর বাবা, আমার তো জীবনে কিছু ইচ্ছা পূরণ হয় না, জীবনটাই খারাপ, হে ভগবান আমি কি পাপ করেছি, আমার ভাগ্যে কেন এরকম, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ডিপ্রেশনাল স্টেজ। অর্থাৎ কি হয়ে যাচ্ছে না, কেতু অর্থাৎ ধর, যে কিছু দেখতে পাচ্ছে না, অনুভব করতে পারছে না, তার জীবনে সব সুখ চ্যান ছিনিয়ে নেওয়া হয়েছে। আচ্ছা। সো দ্যাট ইজ ওয়াই এইখান থেকে আসে রাহু এবং কেতুর কনসেপ্ট অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষশাস্ত্রে। তো যারা এটাকে ভাবে যে কেন এটাকে আমি ধরবো, এই জন্যই ধরবে কারণ চন্দ্রের মানে বেসিক্যালি ভাবো এটা হচ্ছে সূর্য, সে একটা জায়গায় দাঁড়িয়ে আছে, হুম পৃথিবী নিজের কক্ষপথে এইভাবে ঘুরছে, তো নিজেও হুম রোটেট হচ্ছে এবং রোটেট হতে হতে সূর্যের চারপাশে ঘুরছে, হুম হুম রাইট, এইভাবে ঘুরছে। হুম আর চন্দ্রমা কি করছে, পৃথিবীর চারপাশে এইভাবে ঘুরছে, হুম হুম রাইট। হুম হুম কিন্তু যখন সূর্য আর মানে সরি, সূর্য এবং পৃথিবীর মাঝখানে চন্দ্রমা চলে আসছে, ওই যে একটা কাট ক্রিয়েট হচ্ছে, দুবার কাটবে, একবার এখানে একটা কাট ক্রিয়েট হবে, একবার এখানে একটা কাট ক্রিয়েট হবে, চন্দ্রমা ঘুরতে ঘুরতে। হুম হুম এটা ভাবো হচ্ছে সূর্য, হুম ক্লিয়ার। হুম এর পাশে হচ্ছে পৃথিবী ঘুরছে, ঠিক আছে। হুম এইখানে হচ্ছে চন্দ্রমা ঘুরছে, তো এইখানে ঘুরতে ঘুরতে এই যে যখন চন্দ্রমা এখানে এলো, এই কক্ষপথে একটা কাট ক্রিয়েট হলো। একদম। আবার পৃথিবী ঘুরতে ঘুরতে এখানে গেল, চন্দ্রমার পেছন পেছন ঘুরতে ঘুরতে যাচ্ছে, এইখানে আবার যখন সামনেটা চলে গেল, এখানেও একটা কাট ক্রিয়েট হলো। হুম এই যে দুটো কাট ক্রিয়েট হলো, এই দুটোই হচ্ছে সাউথ নর্ড অ্যান্ড নর্থ নর্ড, বা হচ্ছে তোমার রাহু এবং কেতু তথা দুটো ছায়া গ্রহ, যেখানে মনে হচ্ছে দেখি যে চন্দ্রমা আছে বাট আদতে নেই। আচ্ছা। দ্যাটস আ ভেরি ক্লিয়ার হয়েছে কনসেপ্ট? ইন্টারেস্টিং ডিসকাশন। আচ্ছা, তারপর? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? একদম একদম। হুম একদম। তো হুম 4 সংখ্যা হচ্ছে রাহু, হুম ঠিক আছে। হুম এবার আসছে 5 সংখ্যা। 5 সংখ্যা কে না, বুধ। কেন? কারণ সে সমস্ত কিছু ব্যালেন্স করে চলে, রাজপুত্র, দৌড়ে বেড়ায়, ছোট প্ল্যানেট, এদিক ওদিক দৌড়ে বেড়ায়, নিজের মতো থাকে। তো সে হচ্ছে ব্যালেন্সের প্ল্যানেট, বুধ। আচ্ছা। দেন আসছে 6। 6 হচ্ছে কি, শুক্র। শুক্রকে না দৈত্যগুরু, দেবগুরু যেমন হচ্ছে আমাদের বৃহস্পতি। বৃহস্পতি, দৈত্যগুরু হচ্ছে শুক্রাচার্য। শুক্রাচার্য, হ্যাঁ। শুক্রাচার্য কেন, তার কারণ হচ্ছে শুক্র
যে প্ল্যানেটটা রয়েছে সে সমস্ত কিছু কি কি মানে শুক্রকে যদি আমরা আহ দেখি আর কি আকাশেতে, তো সে খুব সুন্দর দেখতে একটা প্ল্যানেট। শুক্রকে কোনোদিনও দেখেছো আকাশে? না। হ্যাঁ, দেখেছি দেখেছি। সে খুব দেখেছি সে খুব দেখেছি, হ্যাঁ। মানে খালি চোখে তো দেখা খালি সম্ভব চোখে নয়। না, মানে আমি দেখেছি, হ্যাঁ। বিড়লা প্ল্যানেটোরিয়ামে দেখেছিলাম, ঠিক আছে, ওই আচ্ছা। যেখানে আর কি সমস্ত দেখানো হয়, এমনিতে তো এভাবে দেখা সম্ভব না। না, ওখানে একবার সেই ছোটবেলায় একবার খবরে দেখেছিলাম। দেখিয়েছিল না যে শুক্র গ্রহকে দেখা যাবে এরকম একটা কিছুতে। সেটা শুক্র গ্রহ হতে পারে, মঙ্গল গ্রহ হতে পারে, কোন কোনো একটা, আমি হ্যাঁ, ভুলিয়ে ফেলছি। মঙ্গল, কারণ শুক্র অনেকটা মানে আহ সহজে বা চোখে আসার কথা নয়, আচ্ছা। ঠিক আছে, বাট শুক্র খুব সুন্দর দেখতে একটা প্ল্যানেট, আচ্ছা। ঠিক আছে। তো সেই জন্য যা কিছু সৌন্দর্য তা মোহ ক্রিয়েট করে, তা সত্যের সাথে নয়, সত্যের থেকে দূরে নিয়ে যায়। তাই তাকে দৈত্য গুরু বা দৈত্যের প্ল্যানেট হিসেবে তাকে পরিচিতি দেওয়া হয়েছে। তাই দৈত্য গুরু শুক্রাচার্য। এবার গল্পে যদি যাই, তাহলে সত্য যুগের গল্প এগুলো, ঠিক আছে, অর্থাৎ সত্য যুগের ইতিহাস এগুলো। তো সেই ক্ষেত্রে বৃহস্পতি এবং শুক্র দুই ভাই ছিলেন। তো বৃহস্পতিকে দেবতারা আর কি নিজেদের গুরু হিসেবে স্বীকার করেন। শুক্র তাতে খুব ক্ষুণ্ণ হন এবং তিনি ডিসাইড করেন যে তিনি অসুরদেরকে বিদ্যা দেবেন। তাই জন্য তিনি অসুরদের গুরু হয়ে যান হুম। এবং তিনি অসুরদেরকে বিদ্যা দেন। হুম। তো যখন আর কি এই সমুদ্র মন্থন হয় এবং অমৃত আর কি সমস্ত দেবতাদেরকে দেওয়া হয়, দেবতারা তখন কি করে, সমস্ত অসুরদেরকে মেরে দেওয়া শুরু করে, মানে একদম কেটে ফেলে মেরে দিচ্ছে। তো তখন শুক্রাচার্য শিবের উপাসনা করেন, শিবকে উপাসনা করে তিনি বলেন যে হে প্রভু, আজকে ওরা অমৃত পেয়েছে ঠিক কথাই, কিন্তু এক তো আমাদের থেকে ছলা কৌশলে নিয়ে নেওয়া হয়েছে, দ্বিতীয়ত এইভাবে যদি দেবতাগণ সমস্ত এক, দেবতার ভগবান কিন্তু এক নয়, দেবতা মানে হচ্ছে পবনদেব, অগ্নিদেব, বায়ুদেব, ইন্দ্রদেব, এরা। হুম। তো দেবতাগণ যদি আজকে সমস্ত অসুরদেরকে এইভাবে মেরে ফেলে, তাহলে তো অসুরদেরই পুরো নাশ হয়ে যাবে, সৃষ্টিরই তো ব্যালেন্স হারিয়ে যাবে। কারণ সুর এবং অসুর অর্থাৎ দেব এবং রাক্ষস দুটোতে তো একটা ব্যালেন্স ব্যালেন্স, ক্রিয়েট একটা করছে, হ্যাঁ। সামঞ্জস্য থাকে, হুম। এক্স্যাক্টলি। তো সেখানে যদি এইভাবে সমস্ত অসুরদেরকে নাশ করে দেওয়া হয়, তাহলে তো সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। তখন শিব তাকে মানে শুক্রাচার্যকে আহ কি উপহার দেন না, মানে ওটাকে বলা হয় মৃত্যুঞ্জয়। মৃত সঞ্জীবনী। হ্যাঁ, মৃত্যু সঞ্জীবনী, সরি সরি, হ্যাঁ। এক্স্যাক্টলি, আমি হ্যাঁ। মাঝে মাঝে ভুলে যাই। হ্যাঁ, তো মৃত্যু সঞ্জীবনী যে শিক্ষা, যে শিক্ষা। বিদ্যা, হুম। সেটা তিনি আর কি শুক্রাচার্যকে দান করেন, ঠিক আছে, যাতে তিনি আর কি সমস্ত এবং সেটা ইউজ করে তিনি সমস্ত ওষুধদেরকে পুনরায় বাঁচিয়ে তোলেন। তো হুম। বেসিক্যালি যদি প্র্যাকটিক্যাল লাইফে দেখি, হুম। তো শুক্র খুব সুন্দর দেখতে একটা প্ল্যানেট, তো তাকে দেখে বেসিক্যালি মানুষ মোহিত হয়ে যায়। হুম। তো অর্থাৎ শুক্র আমাদের জীবনের সমস্ত লাক্সারি, সমস্ত রিলেশনশিপের কারক গ্রহ, ঠিক আছে। তো শুক্র যদি খুব সুন্দর হয়, অর্থাৎ আমরা মোহতে আবদ্ধ হচ্ছি, দেবগুরু বৃহস্পতি কি করছে, আমাদেরকে জ্ঞান, আমাদেরকে উইজডামের দিকে নিয়ে যাচ্ছে। আর শুক্রাচার্য কি করছে, আমাদেরকে মোহের দিকে নিয়ে যাচ্ছে, ঠিক আছে, যার ফলে তাকে অসুরদের রাজা বা অসুরদের গুরু বলা, নট রাজা, গুরু অসুরদের বলে। গুরু বলা হয়েছে। দেন তারপরে আসছে হচ্ছে আমাদের নাম্বার 8, সরি এটা 6 হলো, তারপর আসছে নাম্বার 7। সেভেন। নাম্বার 7 হচ্ছে কেতু, ঠিক আছে। তারপর আসছে নাম্বার 8, নাম্বার 8 হচ্ছে আমাদের শনি মহারাজ, শনিদেব, ঠিক আছে। আর লাস্ট হচ্ছে নাম্বার 9, যে হচ্ছে মঙ্গল, অর্থাৎ সেনাপতি, অর্থাৎ যে সবাইকে আর কি ম্যানেজ করে চলে, ঠিক আছে। এই হচ্ছে 9টা প্ল্যানেট, মানে 9টা প্ল্যানেটের 9টা নাম্বার, ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা জানবো যে এদের ক্যারেক্টারিস্টিক্স কিরকম হয়, চারিত্রিক বৈশিষ্ট্য কিরকম হয়। দেখো, এক মানেই রাজা, অর্থাৎ 1 তারিখে যে জন্মেছে তার মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি থাকবে, মানে বাই বার্থ আর কি, তার মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি থাকবে, তার মধ্যে একটা দাম্ভিকতা, তার মধ্যে একটা আহ হালকা হলেও একটা ঔদ্ধত্য বোধ থাকবে যে আমি সেরা। সেটা কিন্তু সে নিজে ভাবছে না, সেটা তার মানে নিজের মধ্যে সেই সেই অ্যাট্রিবিউটসটা সে নিজে নিয়ে জন্মেছে, বিকজ সে 1 তারিখে জন্মেছে, আচ্ছা। ঠিক আছে। কারণ এক এক মানে হচ্ছে কি, যে রাজা, যার থেকে সমস্ত কিছু সৃষ্টি। কিন্তু সেই সূর্যই যখন এটা বুঝতে শেখে যে আমি, আমার থেকে সৃষ্টি হয়েছে, মানে আমাকে বিনম্র হতে হবে, তবে গিয়ে বাকিরা আমার আনুগত্য স্বীকার করবে, সেই সূর্য বা সেই 1 তারিখে জন্মানো ব্যক্তি খুব ভালো লিডার হতে পারে।
একজন ভালো লিডার তখনই হওয়া সম্ভব যখন সে তার পুরো গ্রুপকে, পুরো দলকে সঠিক পথও দেখাবে এবং তার সঙ্গে তাদের সাথে সৎ ব্যবহারও করবে। না হলে আজকে তুমি সত্যি কথা বলতে দেখো, আমাদের বাড়িতে যারা কাজের মানে কাজ করেন, যাদেরকে আমরা রান্নার দিদি বা ইয়ের দিদি বিভিন্ন রকম ভাবে আখ্যা দিয়ে থাকি, ঠিক আছে, যে রান্নার মাসি বা কাজের মাসি ইত্যাদি ইত্যাদি, তাদের সাথে যদি আমরা ভাবো কোনো রকম ভাবে গলা উঁচিয়ে কথা বলি, যাই ওখানটা ঠিক করে পরিষ্কার হয়নি, ওখানটা কর, ওখানটা ঠিক করে হয়নি, ওখানটা কর, তো সে ঘুরিয়ে বলবে, তো কি ভেবেছো মাঝখানে 2000 টাকা দিয়েছে বলে আমাকে কিনে নিয়েছো, নাও তোমার 2000 টাকা রাখো, আমি চললাম তোমার হুম। কাজ ছেড়ে। হুম। তো অহংকার বা অ্যাটিটিউড বা ইগো তো সবার মধ্যে আছে, একদম। কিন্তু প্রকৃত লিডার সেই বা প্রকৃত এক সেই যে বোঝে যে হতে পারে সে আমার আমার বাড়ির কাজ করে, কিন্তু সে আছে বলেই আমাকে ওই পার্টিকুলার কাজটা করতে হয় না। ঠিক। সে যদি না থাকতো তাহলে আমাকে আরো একটা এক্সট্রা কাজ করতে হতো, তার জন্য আমি আজকে অন্য কাজেতে মনোনিবেশ করতে পারছি। তো তাকে আমি বাজে ভাবে নয়, হ্যাঁ সে ভুল করলে ডেফিনেটলি তাকে আমি বলুন। বলবো যেটা তুমি হুম। ভুল করেছো এটা তুমি করবে না, হুম। কিন্তু তার সাথে মিসবিহেভ করা, যে সে ছোট, সে নিচু জাতি, তার সাথে এই করো, সেটা কখনোই কোনো পজিটিভ একের বৈশিষ্ট্য নয়। ঠিক আছে, অর্থাৎ আমি তোমাকে যে বৈশিষ্ট্যগুলো এই মুহূর্তে বলছি সেগুলো সমস্ত একের মধ্যে কম বেশি থাকে, পজিটিভ ট্রেটস, নেগেটিভ ট্রেটস, বোথ। হুম। কে কিভাবে কাজে লাগাবে সেটা তার নিজস্ব বুদ্ধি এবং বিবেচনা। একদম। তো একের মধ্যে বাই বার্থ এরকম একটা লিডারশিপ কোয়ালিটি, একটা দাম্ভিকতা, একটা উদ্ধত্ত বোধ থাকে। 1 তারিখে যারা জন্মায় তারা সেন্টার অফ অ্যাট্রাকশন হয়, অর্থাৎ যেই দেখে তাকে তার ভালো লাগে। সে যদি কোথাও গিয়ে দাঁড়ায় সবাই তাকে ফিরে ফিরে দেখবে। সে হয়তো খুব একটা নর্মাল জামা পরে, একটা নর্মাল ক্যাজুয়াল কোনো জামা পরে গেছে, কোনো সাজেনি গোজেনি, তাকে কিন্তু মানুষ ঘুরে দেখবে, তার সাথে কথা বলতে চাইবে, কারণ তার অরা সেই লেভেলেরই স্ট্রং হয়। এবার যদি নেগেটিভ এক হয়, তো সেই তাকে দেখে আরে বাবা আবার এসেছে বলে তাকে দেখে পালিয়েও যেতে পারে। অর্থাৎ তোমার ওরা কিরকম, তুমি তোমার এক সংখ্যাকে কিভাবে ইউটিলাইজ করছো তার উপর ডিপেন্ড করছে যে মানুষ তো, হ্যাঁ ডেফিনেটলি তুমি সেন্টার অফ অ্যাট্রাকশন তো হবে, হ্যাঁ। ইদার তোমাকে নিয়ে মানুষ আলোচনা করবে আর নয়তো সমালোচনা করবে, একদম। যে কোনো একটা। হুম। এছাড়া নাম্বার 1 এর মধ্যে যেটা থাকে যে তারা বিজনেস করা প্রেফার করে, কারণ তারা কারোর সাথে পার্টনারশিপ করতে পারে না। যাদের হাজবেন্ডদের বা যাদের ওয়াইফদের 1 তারিখে জন্ম, হুম। তাদেরকে যদি বেশি কোনো রকম ভাবে ফোর্স করা হয়, তাদেরকে যদি কোনো রকম ভাবে ডমিনেট করা হয়, তারা কোনোভাবেই ডমিনেটেড হয় না। তাদের নিজস্ব, তারা তোমার হয়তো তোমার তোমার জীবনে হয়তো কোনো বিশেষ ইন্টারফেয়ারও করবে না, কিন্তু তাদেরকে যদি তুমি কোনো রকম ভাবে ডমিনেট করার চেষ্টা করো, তারা কিন্তু তোমাকে অকাত দেখিয়ে দেবে। অর্থাৎ তাদেরকে ফোর্স করা, তাদেরকে ডমিনেট করা পসিবল নয়। ঠিক আছে, কেউ যদি 1 তারিখে বলে জন্মেছি এবং দেখছো তাকে ডমিনেট করা ইজি, তাহলে জানবে সে মিথ্যা বলেছে বা সে তার সঠিক ডেট অফ বার্থ বলেনি। ঠিক আছে, কারণ 1 তারিখকে কোনোভাবেই এককে কোনোভাবেই এইভাবে ডমিনেট করা পসিবল নয়। এছাড়া হচ্ছে এরা বিজনেস করা প্রেফার করে, এরা কারোর আন্ডারে, যেহেতু নাম্বার 1 রাজা, তো এরা কারোর আন্ডারে কাজ করা প্রেফার করে। আচ্ছা। এবং এদের রিলেশনশিপেও অসুবিধা হয়, কারণ যেমন এরা বিজনেস করা প্রেফার করে, কারোর আন্ডারে কাজ করা প্রেফার করে না, ঠিক তেমনি কারোর কোনো সম্পর্কের মধ্যে থাকলেও সেখানে কিন্তু তারা ডমিনেট করার চেষ্টা করে। এবং কোনোভাবে যদি তার পার্টনার তার কথা শুনে না চলে বা কোনো রকম কোনো তার কথার খেলাফ হয়, তো সেখানে কিন্তু একটা প্রবল অশান্তি লাগার জায়গা তৈরি হয়। এবং নাম্বার 1 এর মধ্যে একটা কোয়ালিটি আমি ভীষণ রকম ভাবে মানে একটা টেন্ডেন্সি আর কি বলতে পারো, নট কোয়ালিটি, একটা টেন্ডেন্সি আমি ভীষণ ভাবে দেখেছি, যে তারা মোস্টলি একাই থাকতে চায়। যখন তারা লয়াল হয়, কারোর সাথে প্রেম করে লয়াল হয়, তারা কিন্তু লয়াল হয়, যথেষ্ট লয়াল হয়, কিন্তু মোস্ট অফ দ্য টাইম তারা একটু একা থাকাই প্রেফার করে। তার কারণ হচ্ছে যত তারা একা থাকে তত তাদের মাইন্ড কাজ করে, সাথে কেউ থাকলে তাদের মাইন্ড সেই ক্ষেত্রে এক্স্যাক্টলি মানে আহ, যেখানে দরকার সেখানে সেই জায়গাতে তাদের মাইন্ড কাজ করে না। তার ফলে এরা আর কি বিশেষ বৈবাহিক ব্যাপার স্যাপারে ইন্টারেস্টেড হয় না, হয়তো খুব ভালো প্রেমিক বা প্রেমিকা হতে পারে, বাট বিয়েতে তাদের খুব একটা ইন্টারেস্টেড মানে ইন্টারেস্ট থাকে না। তেমন এমনটা নয় যে কেউই করে না, করে, অনেকে আছে যারা
হ্যাপিলি ম্যারিড এবং তারা এক সংখ্যায় জন্ম, কিন্তু দেখা গেছে যে তাদের পার্টনার ইদার পাঁচ সংখ্যায় জন্মেছে কারণ ব্যালেন্স করে নিয়েছে, হুম। ঠিক আছে, কিংবা দুই সংখ্যায় জন্মেছে অর্থাৎ ইমোশনালি তারা বেশি আর কি ইয়ে। কিন্তু যারা ভাবো আহ একের সঙ্গে যদি চার হয়ে যায় মানে রাহু, ঠিক আছে, তো বিশাল অশান্তি, মানে জিনিস একদম মারপিট। ডিভোর্স অব্দি পৌঁছে গেছে। একদম মারপিট, মানে একদম ফিজিক্যালি অ্যাসল্ট এভরিথিং, ঠিক হ্যাঁ। আছে, একদম মানে ডিভোর্স কেস অব্দি পৌঁছে গেছে জিনিসপত্র। হুম। তো এই হচ্ছে, মানে আমি যখন নিউমালজি নিয়ে পড়াশোনা শুরু করি, আমার বিভিন্ন ডিভোর্স কেসেস এর তো লেখা থাকতো যে কবে মানে কত তারিখে জন্মেছে, অমুক সালে জন্মেছে, বা অমুকের মানে সান অফ অমুক, ঠিক আছে, অমুক অ্যাড্রেস, অমুক তারিখে জন্মেছে। তো তাদেরকে ইধার যদি কোথাও লেখা না থাকতো তাদেরকে জিজ্ঞাসা করতে পারছে আপনার আপনার কত তারিখে জন্ম হয়েছিল। তো সেখান থেকে আমি অ্যানালাইজ করার চেষ্টা করতাম যে কেন এদের ডিভোর্স হলো, বা কি কি এমন সংখ্যার যোগ হয়েছিল, কি যোগসূত্র ক্রিয়েট হয়েছিল নিউমোলজিক্যালি, যে তাদের আজকে ডিভোর্স হয়ে যেতে মানে বাধ্য হয়েছে, তারা ডিভোর্স দিতে বাধ্য হয়েছে একে অপরকে। তো এই হচ্ছে ব্যাপার। এক সংখ্যা ইজ দ্য কিং অফ ইউনিভার্স, এক সংখ্যা ইজ দ্য সেন্টার অফ এভরি অ্যাট্রাকশন। হুম। বাট দ্য থিং ইজ যে কিছু জায়গাতে তারা এতটাই উদ্ধত্ত হয়ে যায়, এতটাই অহংকার বোধ তাদের মধ্যে ক্রিয়েট হয়ে যায় যে আমি রাজা, আমি সমস্ত কিছুকে কন্ট্রোল করছি। ঠিক আছে, যত সূর্যের যখন প্রভাব বেড়ে যায়, তখন সূর্য কি আমাদের কাছে প্রিয় থাকে? অবশ্যই না, কষ্ট থাকে না। হয় আমাদের। সূর্যের হ্যাঁ। প্রভাব যতক্ষণ একটা সীমিত থাকে, কমফর্ট থাকে, তখন সূর্যকে আমাদের খুব ভালো লাগে। হুম। তো সূর্য যদি মনে করে যে আমি আমার তেজ বাড়িয়ে গোটা পৃথিবী পুড়িয়ে দেবো, তাহলে তার আর আলাদা করে তাকে রেকগনাইজ করার জন্য যে এ সূর্য, একে প্রণাম করা উচিত, বা এ সূর্য, একে সম্মান করা উচিত, এর জন্য আজকে আমাদের ফসল হচ্ছে, আজকে আমরা দিনের থাকবে না দিন এটা। কাকে বলে সেটা বুঝতে পারছি। সেটা আমরা আবার মানে ব্যাপারটা হচ্ছে কি, ওই বলে না, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। হুম। অর্থাৎ যতক্ষণ সূর্য নিজের আহ তেজকে কন্ট্রোলে রাখছে, ততক্ষণ অবধি সবাই তাকে সূর্য বলে সম্মান করবে। যদি এখন সমস্ত কিছুকে সে পুড়িয়ে ছারখার করে দেয়, তাহলে আর কেউ বেঁচেই থাকবে না তাকে সূর্য বলে সম্মান করার জন্য। এটা একে তাই জন্য অপরের এটা মধ্যে একটা দেখা বিশাল যায়। বড়, একদম, তো এটা একটা বিশাল বড় সাজেশন ফর নাম্বার ওয়ান, যে কন্ট্রোল ইয়োর অ্যাঙ্গার, কন্ট্রোল ইয়োর প্রাইড বা অহংকার। অ্যারোগেন্স। ঠিক আছে, তাই যত কন্ট্রোলে থাকবে তাদের জন্য সেটা তত ভালো। ওকে। এবার আসছে নাম্বার টু। হুম। নাম্বার টু হচ্ছে কুইন অফ দ্য ইউনিভার্স, চন্দ্রমা। তো নাম্বার টু এর ক্যারেক্টার মানে কুইন কিরকম হয় যদি আমরা দুইকে দেখি, ঠিক আছে, দুই, আচ্ছা যদি আমরা ওয়ান কে দেখি, তো ওয়ান এরকম সিঙ্গেল টিক একটা ওয়ান, অর্থাৎ যে যার হেড নেই, যে আর কি মাথা মানে হেড আছে মানে আলাদা করে মাথা মাথা নত নিচু করার মতো করেন। তার কাছে হেড নেই, হুম। অর্থাৎ নাম্বার ওয়ান কে বেন্ট করা পসিবল নয়। কিন্তু নাম্বার টু কে যদি দেখি, তো দেখলে কি মনে হবে যে একজন কেউ নিজের হাঁটু গেড়ে তার উপর বসে আছে। নাম্বার টু লুকস লাইক দ্যাট, রাইট? হুম। A একদম। lady on his on her knees, হুম। right? হুম। It হুম। looks like that, যে একজন কেউ হাঁটু গেড়ে বসে আছে। অর্থাৎ যার মধ্যে সমর্পণ করার ক্ষমতা প্রবল থাকে, সে নাম্বার দুই। যে ইজিলি মানুষকে বিশ্বাস করে, সে নাম্বার দুই। যার ইনটিউশন পাওয়ার্স, ঠিক আছে, কারণ সে সহজে সমর্পণ করতে জানে, তাই তার ইন রিটার্ন ঈশ্বর তাকে কি দেয়, ইনটিউশন পাওয়ার্স গিফট দেয়। তো যার ইনটিউশন পাওয়ার্স খুব হাই হয়, সে নাম্বার দুই। যে সবার সাথে মানিয়ে চলতে পারে, সে নাম্বার দুই। সবার সাথে মানিয়ে চলতে গিয়ে নিজে ডিপ্রেশনে ভোগে, সে নাম্বার দুই। যে যে ইমোশনালি ভীষণ ডিসব্যালেন্স থাকে, সে নাম্বার দুই। যে চাকরি করলে ভালো, ব্যবসা করলে অতীব জঘন্য, সে নাম্বার দুই। হুম। কারণ ব্যবসা করলে খারাপ কখনোই নয়, বাট তার যদি পার্টনার খারাপ হয়, হুম। তাহলে তার ব্যবসা পুরো শেষ করে দেবে। এটা আমি আমার বাড়িতে উদাহরণ দেখেছি। আমার বাড়িতে একজন আছে নাম্বার দুই, তার যে বিজনেস পার্টনার সে এতটাই আর কি খারাপ যে তার ব্যবসাটাকেই আজকে তুলে দিতে হয়েছে। কিন্তু সে যদি খুব ভালো সাপোর্টিভ পার্টনার পেয়ে যায় যে তাকে সঠিক দিশা দেখাবে, তো নাম্বার দুই দুর্দান্ত ব্যবসা করতে পারে, কারণ সে সবসময় মাথা দিয়ে নয়, মন থেকে ভাবে। এক যেমন মাথা থেকে ভাবে, দুই কিন্তু মন থেকে ভাবে। অর্থাৎ আমি যখন কোনো কিছু করছি, আমি শুধু ভাবছি যে আমার এতে লাভ আছে না লোকসান আছে।
হুম। কিন্তু কেউ যদি ভাবে যে আমি যদি এর একটু ভালো করি তো এ আরো 10 জনকে আমায় রেকমেন্ড করবে, এই যে আরো 10 জনকে রেকমেন্ড করবে যদি ভালো হয়, তো এই জিনিসটা আসে নাম্বার 2 থেকে। হুম। অর্থাৎ 1 যদি ম্যাস্কুলাইন এনার্জি হয়, তাহলে 2 হচ্ছে ফেমিনাইন এনার্জি। ফেমিনাইন এনার্জি। একদম। ঠিক আছে। তো এটা হচ্ছে নাম্বার 2। তো নাম্বার 2 এর জন্য সাজেশন কি? নাম্বার 2 এর জন্য সাজেশন হচ্ছে যে এত বেশি সহজে কাউকে ট্রাস্ট করো না, ফার্স্ট থিং। আর ইমোশনালি মানুষের জন্য আনঅ্যাভেলেবেল হতে শেখো যতটা তুমি পারবে। কারণ এদের জন্য ইমোশনালি অ্যাভেলেবেলটাই আর কি সব থেকে বেশি ইজি, আনঅ্যাভেলেবেল হওয়াটা ইজি নয়। সো হুম। দ্যাট ইজ দ্য থিং। আচ্ছা, নাম্বার 3। নাম্বার নাম্বার থ্রি থ্রি ইজ এ দ্য যাওয়ার নাম্বার অফ আগে আমি এক জুপিটার। মিনিট আটকাবো। কারণ একদম ভবিষ্যৎ একদম জানার একদম। লোভ বা কোনো তথ্য না হুম। দিয়েও নিজের সম্বন্ধে তথ্য জানার লোভ কেউ পেরোতে পারে না। আমিও পেরোতে পারছি না। সেটা হচ্ছে তুমি আ- নাম্বার 2 নাকি? না, আমি নাম্বার 2 নয়, আমি নাম্বার 3 অ্যাকচুয়ালি। কিন্তু আমার আচ্ছা। নাম্বার 3 হচ্ছে 1 আর 2, হুম। মানে আমার প্রথমে 1, হুম। তারপর 2। আমি 12 তারিখে দুই। জন্ম। আচ্ছা। তো হুম 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 সেক্ষেত্রে আমি আমাকে নিয়ে প্রশ্ন হুম। করব, বা আমার মতো হ্যাঁ। 12তে বা 21-এ জন্মেছে এরকম মানুষদের নিয়ে প্রশ্ন করব, যে তাদের জীবন, হুম 3 তো হুম। গুরু তুমি বললে শুরুতেই, একদম একদম। কিন্তু তাদের জীবনে কোথাও বোধহয় সূর্য এবং চন্দ্র দুজনেরই প্রভাব আছে। যেহেতু 1 এবং 2 দুজনের সংখ্যাই আছে, সেই প্রভাবটা কিরকম সেটা যদি একটুখানি ব্যাখ্যা করো। দেখো বেসিক্যালি আমি যেটা বেসিক নিউমোলজি, আমি তোকে বলেছিলাম যে আমরা বেসিক নিউমোলজি নিয়ে ফার্স্টে কথা করবো যাতে মানুষের কাছে বেসিকটা ক্লিয়ার হয়। হুম। তো সেটা 1 থেকে 9-এর চারিত্রিক বৈশিষ্ট্যটাই আমাদের বেসিক নিউমোলজির আন্ডারে পড়ে। ওকে। যখন আমরা অ্যাডভান্স নিউমোলজিতে যাব তখন সেখান থেকে হচ্ছে 10 সংখ্যা থেকে তার আমরা আলাদা করে 31 অব্দি আমরা ক্যারেক্টার সেখানে যাচাই করব। বাট দ্য থিং ইজ দ্যাট যেহেতু প্রশ্নটা উঠেছে, হ্যাঁ, তাই হ্যাঁ, শর্টে আমি অবশ্যই বলবো যাতে মানুষের বুঝতে সুবিধা হয়। হ্যাঁ। রিলসে আমরা দেখি, সচরাচর রিলস হোক বা বিভিন্ন পডকাস্টে হোক, মানুষ বলে যারা 1, 10, 19 কিংবা হচ্ছে 1, 10, 19 কিংবা আরেকটা কোন সংখ্যা যেন আছে, উম 1, 10, 19, আরেকটা বল কি সংখ্যা যেটা যোগ করলে 1 আসছে, আমি গুলিয়ে যাচ্ছি। আহ, আম, না, আসছে না তো। 19। না, কোথায় 1, 10, আসছে? 19ই তো আছে, হ্যাঁ, তিনটে না আসছে না চারটে তো। হয়তো। আসছে না তো, 3টে কম্বিনেশনই তো হবে। তিনটে কম্বিনেশনই হচ্ছে হ্যাঁ। না, আমি নিজেই গুলি, সরি ফর দ্যাট। তো যাই হোক, তো না, ভুল বললি, 1, 10, 19, 28, 28, রাইট, 28। রাইট, রাইট। এক যাই আমি ভাবছি দশমিক যে একটা সাতাশ সংখ্যা আমি হ্যাঁ, ভুলে হ্যাঁ, যাচ্ছি। ঠিক, ঠিক। তো এরকম ভাবে মানে বলতে শুনবে যে 1, 10, যেহেতু আমাদের কি বলতো, যেহেতু আমরা প্রত্যেকটা আলাদা আলাদা ক্যারেক্টার হিসেবেই জাজ করি, ওই জন্য কোন কোন সংখ্যায় 1 আসছে অতটা না মাথায় থাকে না। হুম। যাই হোক, 1, 10, 19, 28 এই এই ইয়েতে যারা জন্মেছে তাদের ক্যারেক্টার এরকম হবে। হুম। বাট সেটা পসিবল নয়। হতে পারে যে তাদের সমস্তটা যোগ করে 1 আসছে, বাট পসিবল নয় যে তারা কমপ্লিটলি গভর্ন বাই নাম্বার 1। হুম। কারণ সেখানে কি রয়ে যাচ্ছে, না সেখানে আরেকটা সংখ্যারও, যেমন ভাব আমি কি বললাম ফার্স্টে, যে শূন্যের সঙ্গে যা কিছু মিশ্রণ করা হয় তা শূন্যতেই বিলীন হয়ে যায়। হুম। অর্থাৎ শূন্যকে তুমি যা দেবে সে সেই আকার ধারণ করবে। হুম। তাহলে যদি এক এরকম একের ক্যারেক্টার এরকম হয় যে সে কিং অফ দ্য ইউনিভার্স এন্ড অল দিস, তাহলে সেখানে 1 + 0 অর্থাৎ 10 তারিখে যে জন্মেছে, তাহলে তার ক্যারেক্টার কিরকম হবে? কি আন্দাজ তোর, কি তোর নিজের ইয়ে কি মনে হয় কিরকম হতে পারে? 1 + শূন্যকে 10 মানে 1 + 0 হলে? শূন্যকে তুমি যা দেবে সে তো তাই ধারণ করবে, সুতরাং এক যদি হুম শূন্যকে আহ হুম কোনোভাবে অ্যারোগেন্স দেয় তো সে অ্যারোগেন্সই ধারণ করবে, হুম। ন্যাচারালি সেটা না, ঘটবে। এখানে একের প্রভাব কমে যাবে। ও। একের প্রভাব এখানে তার কমে যাবে, অর্থাৎ সে অ্যারোগেন্ট তো হবে বাট অতটাও নয়। এই জন্য নাম্বার 10 ইজ আ কার্মিক নাম্বার অ্যান্ড ইজ আ ভেরি গুড নাম্বার। বলা হয় যে যারা আহ গত জন্মের সমস্ত পাপ ঘুচিয়ে আবার পুনরায় একটা জন্ম পেয়েছে যেখানে তারা তাদের ভালো কর্মকে উপভোগ করতে পারে, তারা 10 তারিখে নাকি জন্মায়। ঠিক আছে। তার কারণ হচ্ছে এক, অর্থাৎ এক মানে রাজত্ব করার যে ক্ষমতা বা সমস্ত কিছু থাকবে, হুম। বাট তুলনায় কম। অর্থাৎ পাপ করবে না, কিন্তু একজন ভালো ব্যক্তির মধ্যে এই গুণগুলোও তো থাকা উচিত, যে তার নিজস্ব, সে কোনোদিনও কারোর কারোর আন্ডারে কাজ করবে না, কিন্তু তার মানে এই নয় যে কারোর সাথে ঝগড়া করে আসবে। ভদ্র নম্রতার সঙ্গে সে সেখান থেকে সে বিদায় নেবে। অর্থাৎ একদম। যখনই 10 আসছে তখনই তার কি হয়ে যাচ্ছে না, একের প্রভাব কমে যাচ্ছে। যখনই 20 আসছে তখনই সেখানে 2 এর প্রভাব কমে যাচ্ছে, এটা আবার ভালো। আচ্ছা।
দুইয়ের প্রভাব মানে কুড়ির ক্ষেত্রে ভালো যে তার দুইয়ের প্রভাবটা কমে যাচ্ছে, কিন্তু দশের ক্ষেত্রে আবার খারাপ যে তার একের প্রভাবটা কমে যাচ্ছে। হুম। বেসিক্যালি কি সেটা। এবার যেটা তুই পার্টিকুলার নাম্বারটা জিজ্ঞাসা করলি যে 12, 12 হচ্ছে 1+2=3। তো হুম। আমরা আগে 3কে জানছি, তারপর আমরা 1+2 কে আমরা ডিসকাস করছি, ঠিক আছে? প্লিজ, এবং তো চেষ্টা করো খুব তিনের যে খারাপ না বলো। ক্যারেক্টার, তো হ্যাঁ। 3কে যদি আমরা জানি, তো হুম। সেই ক্ষেত্রে দেখ 3 হচ্ছে কি দেবগুরু বৃহস্পতি, জুপিটারের নাম্বার। হুম। তার মানে হচ্ছে কি যার ওপরে ঈশ্বরের বা গুরুর আশীর্বাদ রয়েছে, আচ্ছা। অর্থাৎ সে জীবনে যাই করুক না কেন তার গুরু সর্বদা তার সাথে রয়েছে। তাহলে এই ব্যক্তি খুব ব্লেসড পার্সন হবে, ফার্স্ট থিং। সেকেন্ড হচ্ছে, যেহেতু সব থেকে বড় প্ল্যানেট, হুম। বৃহস্পতি সব থেকে বড় প্ল্যানেট, অর্থাৎ এদের মধ্যে উদারতাও প্রচুর থাকবে, এরা উদারও হবে প্রচুর। কিন্তু যেহেতু সে দেবগুরু অর্থাৎ দেবতাদেরকে সে প্রোটেক্ট করে, তো এর মধ্যে ম্যানিপুলেটিভ নেচারও প্রচুর থাকবে। এ খুব ইজিলি মানুষকে ম্যানিপুলেট করতে পারবে, হুম। হয়তো পজিটিভের দিকেই পজিটিভ, হ্যাঁ ম্যানিপুলেট হ্যাঁ। করবে, কিন্তু ম্যানিপুলেট করতে পারবে। অর্থাৎ একটা ব্যবসা করতে বসেছে, ব্যবসা করতে বসে ভাবো আজকে অন্য সংখ্যা হয়তো সে ব্যবসাটা তুলে আনতে পারছে না, কিন্তু 3 সংখ্যা সে ব্যবসাটা হয়তো তুলে নিয়ে আসতে পারবে। কেন? কারণ সে খুব ভালো ব্রেন ওয়াশ করতে পারে। এবার যে বুঝে যাবে যে, এবার দেখো নেগেটিভ বৃহস্পতিও আছে, আমি নেগেটিভ অবশ্যই। বৃহস্পতিও দেখেছি, অবশ্যই। ঠিক আছে? মানে নেগেটিভ বৃহস্পতি ইন দ্য সেন্স নেগেটিভ বৃহস্পতির ট্রেটস দেখেছি, যে তারা আর কি মানুষকে নেগেটিভলি ম্যানিপুলেট করছে। হুম। 3 সংখ্যার সাহায্যে তারা মানুষকে নেগেটিভলি ম্যানিপুলেট করছে। হুম। তো সেই ক্ষেত্রে মানুষ যদি একবার বুঝে যায় যে এই 3 সংখ্যায় জন্মেছে, এর দ্বারা ম্যানিপুলেট হব না, তো তখন আর তার পক্ষে তাকে ম্যানিপুলেট করা পসিবল না। হুম। কিন্তু সে যদি সঠিক পথে সঠিক রাস্তায় চলে, তার ম্যানিপুলেশনে মানুষ ডেফিনেটলি সাড়া দেবে, আচ্ছা। ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। এছাড়া হচ্ছে এদের মধ্যে লার্নিং স্কিল খুব ভালো থাকে, এরা সারা জীবন পড়াশোনা করা খুব প্রেফার করে, নতুন নতুন জিনিসকে শেখা খুব প্রেফার করে, নতুন জিনিসের সঙ্গে খুব সহজে এরা আম, জুড়ে যেতে পারে, এরা খুব সহজে কোনো পরিস্থিতিতে অ্যাডজাস্ট করতে পারে, ঠিক আছে? যা কিছু অসুবিধা থাকুক না কেন সেটা সামনে প্রকাশ করে না। এই ধরনের নেচার আমরা তিন তিন সংখ্যার মধ্যে দেখতে পাই, ঠিক আছে? এছাড়া হচ্ছে এরা যদি গভর্নমেন্ট সার্ভিসের জন্য ট্রাই করে, সেটা এদের জন্য খুব ভালো হয়ে থাকে। তার কারণ হচ্ছে কেন? কারণ এরা এই হচ্ছে রাজার আহ, মানে রাজার গুরু। তো হুম। রাজা মানে হচ্ছে গভর্নমেন্ট, তো স্বাভাবিক ব্যাপার গভর্নমেন্ট সার্ভিস এদের জন্য খুব বেটার হয়, ঠিক আছে? এবার আসছে 1+2=3। তো সেই ক্ষেত্রে এক মানে হচ্ছে তোমার মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি থাকবে, যে আমি নিজের কিছু করব, আমি চাকরি করব না। হুম। কিন্তু যখনই নিজের কিছু করতে যাচ্ছ, তখনই তোমার দরকার পড়ছে সাপোর্ট, কেউ পেছন থেকে পুশ না করলে। নাম্বার টু, পেছন থেকে পুশ, আরে পারবি শালিনী, পারবি, হবে তোর দ্বারা, ততক্ষণ অব্দি শালিনীর কোনো কনসিস্টেন্সি নেই, ভেরি ট্রু। রাইট? হুম। এবার নাম্বার থ্রি, যখন সে নামলো ময়দানে, তখন সমস্ত গুরুর আশীর্বাদ তার সাথে, অর্থাৎ ঠেলে ঠুলে ধাক্কা মেরে সে তার নিজের জায়গা ধীরে ধীরে ঠিকই তৈরি করে নিচ্ছে। খুব ইজিলি আমি যদি 12কে ডিসক্রাইব করি তো, হুম। অর্থাৎ এটা যদি তুমি তোমার লাইফের এক্সপিরিয়েন্স দিয়েও দেখো, তো দেখবে যে তোমার মধ্যে একটা জিনিস রয়েছে যে আমি করে নিতে পারবো, আমি নিজেকে বুঝে মানে সঙ্গে চলতে পারবো, আমাকে ইয়ে করতে হবে না, মানে আমার জন্য চিন্তা করতে হবে না। হুম। হুম। আবার একাধারে যখনই হচ্ছে ঠিক আছে তাহলে চিন্তা করবো না, তুই বুঝে নে, আরে ভাই কেন চিন্তা ছেড়ে দিচ্ছিস, প্লিজ আমার জন্য একটু চিন্তা কর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রাইট? অর্থাৎ প্রথমে বলে আমার অ্যাটেনশন দরকার নেই, এবার যখন অ্যাকচুয়ালি কেউ অ্যাটেনশন দিতে হবে, একটু অ্যাটেনশন তো দে প্লিজ। হ্যাঁ হ্যাঁ ব্যাপারটা সেই জায়গাতে, হ্যাঁ রাইট? হ্যাঁ। এন্ড কিন্তু যখন সে ময়দানে নামছে, তখন সে কিন্তু মানুষজনকে তার মিষ্টি কথায় বলো বা যেভাবেই হোক, সে কিন্তু তার সাথে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করতে পারছে, তার মনোভাবনাকে সে বুঝতে পারছে, এবং নিজের কাজকে কিন্তু সে সেখান থেকে বাইরে মানে বার করে নিয়ে আসতে পারছে। তো এটা হচ্ছে 12 ক্যারেক্টার। 12 ইজ আ ভেরি গুড নাম্বার। যখন আমরা অ্যাডভান্স নিউমারোলজি নিয়ে আলোচনা করব, তখন আমরা 12কে নিয়ে আলোচনা করব। তো 12 ইজ আ ভেরি গুড নাম্বার, কারণ ফার্স্টে এক আছে, ফলত দুই বেশি আর কি বেয়াদবি করতে পারে না। কিন্তু যারা 21-এ জন্মেছে তাদের দুই আগে আছে, পরে এক আছে, অর্থাৎ ভেতরে যতই আর কি অহংকার বোধ থাকুক, দুই তো বলে আরে নম্র হ, নম্র হ, মাথা থেকে ভাবিস না, মন থেকে ভাব। ফলত তাদের লাইফ অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে যায়। তো দ্যাট ইজ দ্য থিং। আচ্ছা, তো আমরা এবার আসি 4 নম্বর সংখ্যায়। হুম। তো হুম। 4 হচ্ছে রাহু।
রাহু হচ্ছে, আমরা যদি চার সংখ্যাকে দেখি তো চার সংখ্যাটা কিরকম দেখতে? এই, 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 হুম। এই যাচ্ছে, এই যাচ্ছে, এই যাচ্ছে, হুম। অর্থাৎ সাডেন মুভ, হুম। সাডেন মুভ, তাই তো? সাডেন চেঞ্জেস, সাডেন মুভ, তার মানে হচ্ছে কি অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সিস। ওকে। ঠিক আছে, অর্থাৎ রাহু, তাই জন্য বলে যখন আহ আমরা কেন বলি যে সূর্যগ্রহণে রাহু নাকি সূর্যকে খেয়েছে, সেটা সত্যি না মিথ্যে তাতে আমি যাচ্ছি না। হুম। আমরা বড়দের মুখে শুনি তো যে রাহু সূর্যকে গ্রাস করেছে। হুম। 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 অর্থাৎ কি সূর্য যখন সূর্য গ্রহণ যখন হয়, অর্থাৎ সূর্য আর পৃথিবীর মাঝখানে কে আসে? চন্দ্রই আসে সূর্য গ্রহণের পেছনে, রিজন তো তাই। হুম। কিন্তু সেটা মানে চন্দ্রের হচ্ছে নর্থ সাইড, নর্থ নর্থ, তাই সেটা রাহু, তাই জন্য বলছে রাহু সূর্যকে খাচ্ছে। এবার রাহু যখন সূর্যকে খাচ্ছে, অর্থাৎ সূর্য গ্রহণ যখন হচ্ছে, তখন আমাদের কি বলা হয়? বাড়ি থেকে বেরিও না, কোনো রকম কোনো ইম্পর্টেন্ট ডিসিশন নিও না, হুম। ঠিক আছে, ঠাকুরের নাম জপ করো, কোনো রকম কারোর সাথে বচসায় মানে যেও না। কেন বলে? তার কারণ হচ্ছে রাহু কি মাথা, এবং কি দূষিত মাথা, অসুরের মাথা। হুম। অর্থাৎ সে কি করে না, মাথাকে দূষিত করে তোলে। অর্থাৎ মাথাকে দূষিত করে তোলা মানে হচ্ছে কি, যে আমি অল অফ আ সাডেন রাস্তায় বেরোলাম, আমার মনে হলো যে একটু ওভারটেক করে বেরিয়ে যাই, ওভারটেক করতে গেলাম, পেছন থেকে লরি এসে মেরে দিল, হুম। হয়ে গেল অ্যাক্সিডেন্ট। ডিস্টর্টেড অর্থাৎ সবকিছু। ইয়েস, অর্থাৎ হুম। ভ্রম ক্রিয়েট করে, ইলিউশন হুম। ক্রিয়েট করে। নাম্বার ফোর ইজ এ নাম্বার অফ ইলিউশন। হুম। যেমন আমরা কোনো সিনেমা যখন দেখি, সিনেমাতে যে ইমোশনস বোঝানো হচ্ছে, যে আমি এটা আগে ল অফ অ্যাট্রাকশন আমি আই গেস বলেছিলাম, যে সিনেমা যখন আমরা কোনো দেখি, যে তাতে যে ইমোশনসটাকে দেখানো হচ্ছে, যে ইমোশনসটাকে বোঝানো হচ্ছে, আমরা এক্সাক্ট সেম ইমোশনকে দেখি এবং বুঝি এবং হুম। উপলব্ধি করি। হুম। বাট যখনই সিনেমাটা শেষ হয়, তখন আমরা বাস্তব জগতে ফিরি, তখন মনে হয় না এরকম প্রেম পাওয়া যাবে, না এরকম মারধার হবে, অর্থাৎ সবটাই মিথ্যা ছিল। হুম। তো তাই জন্য মুভিজ বা এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ড কামস আন্ডার দ্য রাহু। ও। ওকে, সো রাহুকে বলা হয় আনসিন দ্য সিন, অর্থাৎ যা নেই তাকে দেখানো হচ্ছে, ইলিউশন ক্রিয়েট করা হচ্ছে, ভ্রম ক্রিয়েট করা হচ্ছে। এবার চার সংখ্যায় জন্মানো মানুষদের ক্যারেক্টার কি? রাহুর একটা পজিটিভ দিক কি, রাহু খুব ডিসিপ্লিনড। অর্থাৎ এতজন অসুরের মধ্যে একমাত্র ওই লক্ষ্য করেছিল যে মোহিনী অবতার, মানে বিষ্ণু মোহিনী অবতারে অমৃত নিয়ে পালিয়েছে, অন্য কিন্তু কেউ লক্ষ্য করেনি। হুম। অর্থাৎ বলতে হবে যে সব অসুরের মধ্যে সে কিন্তু যথেষ্ট চালাক ছিল হুম। এবং নিজেরটা বুঝে চলেছে, অর্থাৎ রাহু কিন্তু নিজেরটা সমঝে চলে। এবং রাহু খুব ডিসিপ্লিনড হয়। যখন রাহুর কারোর মহাদশা চলছে বা অন্তর্দশা চলছে বা প্রত্যন্ত দশা চলছে, যেটা জ্যোতিষ শাস্ত্রের ভাগ, কিংবা রাহু মানে 4 তারিখে জন্মেছে বা 13তে জন্মেছে, কিংবা হচ্ছে তোমার 22-এ জন্মেছে, ঠিক আছে, কিংবা 4, 13, 22, আর একটা কি হয়, আর কিছু হয় কি, আর বোধহয় হয় না, 4, 13, 22 তিনটেই হয়। 31। তো হ্যাঁ, তিনটেই হয়। তো তখন ভাবো এই তিনটে না, আমি বলছি সংখ্যায় যারা 31। জন্মেছে। 31। হ্যাঁ, 31, রাইট 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 রাইট, ইয়েস। 4, 13, 22, 31, এই চারটে সংখ্যায় যারা ভাবো জন্মেছে, হুম। তাদের সর্বদা দেখবে যে তাদের মধ্যে না একটা ডিসিপ্লিন মেনটেন করে চলার একটা বা একটা একটা পার্টিকুলার অভ্যাস বা একটা প্র্যাকটিসের মধ্যে থাকার। ঠিক আছে, এরা ভীষণ হার্ড ওয়ার্কিং হয়, এরা দেখবে না বসে বসে ল্যাদ খাচ্ছে, এরা ভীষণ হার্ড ওয়ার্কিং হয়। অর্থাৎ রাহু কি, খাবো, এটাও খাবো, ওটাও খাবো, এটাও করবো, তার চাহিদা, প্রচন্ড চাহিদা। আমার মা নিজে 31, অর্থাৎ সে রাহু, আমার মাকে আমি আজ পর্যন্ত দেখিনি যে সে কোনোদিনও বসে আছে এক জায়গাতে। মানে আমার বাবা বলতো, তোমার কি পেছনে বাঁদরের হাড় আছে, তুমি সারাদিন লাফিয়ে বেড়াও কেন? হুম। মানে লিটারালি, মানে এই ঘর মুছছে, এই ঝাড়ু দিচ্ছে, এই জামা কাপড় গোছাচ্ছে, এইটা অনেকদিন কাচা হয়নি, ডেকে নিয়ে গিয়ে আবার কাচ্ছে, তো লাইক দ্যাট ওয়ে। হুম। ঠিক আছে, তো চার সংখ্যা হচ্ছে এক তো ডিসিপ্লিন। আমি মাকে কোনোদিনও দেখিনি রাত মানে সকাল 10টা অব্দি পড়ে পড়ে ঘুমাতে। এখন হয়তো বয়স হয়েছে, এখন একটু 10টা 5টা, বাড়িতে কেউ নেই, মেয়ে নেই, কেউ নেই, সেরকম কোনো ইয়ে নেই, এখন হয়তো 10টা 11টা অব্দি ঘুমায়। কিন্তু আমি ছোট থেকে যতদিন দেখেছি, মা সর্বদা সকাল 5টা থেকে 6টার মধ্যে ঘুম থেকে উঠে যেত, উঠে গিয়ে একটু যোগা করতো, টুকটাক এমনি ফ্রি হ্যান্ড করতো, রান্না করতো বাবার জন্য, 8:30টার মধ্যে রান্না বান্না গুছিয়ে নিজে খাওয়া দাওয়া করে নিজে অফিস চলে যেত, আমার জন্য খাবার রেখে। তো উম, রাহুর মধ্যে প্রচন্ড পরিমাণ ডিসিপ্লিন দেখা যায়, একদম তারা খুব ডিসিপ্লিনড হয়। এছাড়া হচ্ছে রাহুর একটা নেগেটিভ দিক হচ্ছে, মানে আহ যেহেতু সেই ইলিউশন, আমি কিভাবে বোঝাই তোমাকে,
যেহেতু এটা ইলিউশন, মানে ভাবো রাহু ডোনেট করছে। কিরকম ডোনেট? আহ একটা পাড়াতে ভাবো কল ভেঙে গেছে, ঠিক আছে, রাহু টাকা দিয়ে দিল কলটা বানানোর জন্য। সঙ্গে সঙ্গে রাহুর নাম হয়ে গেল, আরে ও তো রাহুদি দিয়েছিল বা রাহুদা দিয়েছিল, ঠিক আছে। অর্থাৎ কল মানে বানানোর টাকা দিয়ে সে কি হয়ে গেল, ফেমাস হয়ে গেল। অর্থাৎ এটা আমি পজিটিভলিও বলতে পারি যে অল্পে ফেমাস হতে পারে, আবার এটাও বলতে পারি যে শো অফ টেন্ডেন্সিও থাকে। দুটো সেন্সই আমি দেখতে পারি যে এদের দেখো এখন চার সংখ্যার কোনো মানুষ এসে বলতেই পারে যে এরকম আমি শো অফ করি না। সে শো অফ হয়তো করে না, কিন্তু তার যেহেতু সে 4 বা 13 বা 22 বা 31 জন্মেছে, সে যা কিছু করবে সেটা সে সেখানে ফেম পেয়ে যাবে। কারণ রাহু কি ডিজায়ার, হুম। রাহু হচ্ছে ডিজায়ার। আমাদের মাথা কি সর্বদা ডিজায়ার্স ক্রিয়েট করে, আমাদের মুখ কি সর্বদা কিছু না কিছু লোভনীয় খেতে চায়। তো রাহু হচ্ছে ডিজায়ার। আবার রাহু হচ্ছে খুরাফাতি দিমাগ, কারণ শুধু মুন্ডু আছে, এবং সেই মুন্ডু দিয়েই তো সে ভেবেছিল যে অমৃত কি করে চুরি করে খেতে হবে। তো তার মাথা ভীষণ শার্প। শার্প আর কি। সেই ক্ষেত্রে দেখা যায় যে রাহুর মধ্যে এই টেন্ডেন্সিটা রয়েছে, যে রাহু আজকে যদি রাজা হয় এক, তো রাজার আন্ডারে যে আহ ইয়েরা থাকে, কি বলে, গুন্ডারা থাকে। মানে আজকালকার দিনে রাজা বলতে কি, রাজা বলতে তো সরকার, ঠিক আছে, হুম, আমাদের গভর্নমেন্ট। তো গভর্নমেন্টের আন্ডারে যে গুন্ডারা থাকে, যারা বিভিন্ন জায়গায় গিয়ে ধমকিয়ে আসে, মারধর করে আসে, "এই, একে ভোট দিবি না, তোকে তো তুলে নিয়ে যাবো", লাইক দ্যাট। এরা হচ্ছে চার। এরা মন্ত্রী নয়, এরা মন্ত্রী নয়। এরাও হচ্ছে রাজার মতোই, এদের হাবভাবও রাজার মতোই, কিন্তু রাজার আন্ডারে রাজা, কাইন্ড অফ প্রজা, কিন্তু রাজার আন্ডারে রাজা। অর্থাৎ আমরা কিন্তু ডিরেক্টলি গভর্নমেন্টকে গালাগাল দিচ্ছি না, আমরা বলছি আরে তো ওই দাদাটা এসে মেরে দিয়ে গেছে। হুম, কিন্তু সে যে ওই গভর্নমেন্টের সাথে কানেক্টেড বা ওই পার্টির সাথে কানেক্টেড, সেটা কিন্তু জানার পরেও আমরা পার্টিকে হয়তো সাপোজ আমরা ভোট দিচ্ছি, কিন্তু কাকে ঘেন্না করছি, যে আমাকে পেটাতে এসেছিল। হুম। তো রাহু হয়ে যায় রাজার আন্ডারে রাজা। আচ্ছা। ঠিক আছে, কিন্তু রাহুর যেটা ভালো দিক সেটা হচ্ছে যে প্রচন্ড ডিসিপ্লিন। এরা যদি ডিসিপ্লিন লাইফ লিড না করে, এদের লাইফ খুব স্পয়েল হয়ে যায়, মানে খুব খারাপ হয়ে যায়। ঠিক আছে, এছাড়া হচ্ছে এরা অন্য অন্য মানুষকেও ডিসিপ্লিন হতে শেখায়, যে দ্যাটস কি ভেরি করে গুড একটা পয়েন্ট। প্র্যাকটিসের মধ্যে থাকতে হয়, কি করে একটা ভালো লাইফ লিড করতে হয়, সেটা রাহু শেখায়। রাহু চাহিদার প্ল্যানেট। যেখানে রাহু যে রাহুতে জন্মাবে, মানে রাহুর তারিখে জন্মাবে, তার মধ্যে জীবনে বিভিন্ন কিছু, বিভিন্ন সময় বিভিন্ন কিছু অ্যাচিভ করার একটা টেন্ডেন্সি থাকবে। ওকে। সে চাইবে যে সমস্ত কিছুতে সে তার নিজের সত্তাকে আর কি বিকশিত করুক আর কি। সে এটাও শিখবে, সে সেটাও শিখবে, সে কোনটাতে কতটা ভালো হতে পারবে সেটা পরের কথা। তার শেখার ইচ্ছা, এবং হয়তো অপ্রয়োজনীয় জিনিসও শিখে বসে থাকবে, কিন্তু সে শিখবে কারণ বাকিরা শিখছে। তো ও শিখছে মানে আমিও শিখবো, অর্থাৎ দেবতারা অমৃত পেয়েছে মানে আমিও অমৃত পাবো। ব্যাপারটা হচ্ছে এরকম। ওকে। ঠিক আছে। আচ্ছা, এবার আছে নাম্বার 5। নাম্বার 5 কে যদি আমরা দেখি, নাম্বার 5 লুকস লাইক এই, এই, দেন এই, রাইট। তো তলায় যদি দেখি, তো তলায় একটা কি, একটা চাকার মতো সৃষ্টি হচ্ছে, আর ওপরে কি একটা দাড়ি, তারপরে এরকম। তাহলে দেখতে গেলে একটা কাইন্ড অফ সাইকেলের যে সামনের ইয়েটা থাকে, আমরা ধরে যেখানে আমরা সাইকেল ধরে চালাই। হুম, হুম, তো যদি আমরা 5কে দেখি, তো ওপরে একটা সাইকেলের রড, আর তলায় একটা সাইকেলের চাকা। সাইকেল যখন চালানো হয় তখন কি রড নড়ে? রড তো স্টিফ থাকে, হুম, কিন্তু চাকা সর্বদা ঘুরে, হুম, রাইট। হুম, তার মানে হচ্ছে কি, 5 সামনে থেকে শান্ত, ভেতর থেকে চঞ্চল। হুম, হুম। 5কে তুমি কখনোই দেখবে না যে সে এক জায়গায় বসে আছে। যেটা 4-এর নেচার আমি আমার মায়ের মধ্যে দেখেছি, সেটা বেসিক্যালি 5-এর মধ্যেও থাকে। একই বাসন 4 বার ধুয়ে নেবে যদি বাড়িতে কাজ না থাকে তো। কোনো কাজ নেই, আমার একজন আছে পরিচিত, খুব কাছের একজন, তার মেয়েকে আমি রাধারানী বলি। তো সে 5 সংখ্যা, সে তার বাড়িতে যদি, এখন তো মেয়ে হয়েছে, তার পেছনে পুরো টাইম মেয়েকে সাজাচ্ছে, মেয়ের চুল বাচ্চা এই করছে। আদার আদার মানে আদার্স টাইমে কি করতো না, নিজে বাড়িতেই সেজে গুজে বসে ফটো তুলছে। কি করবে, বাড়িতে কাজ নেই।
সাজতে ভালোবাসে, খুব সুন্দর, মানে শি ইজ ভেরি ট্যালেন্টেড, ভীষণ ট্যালেন্টেড একজন মহিলা। তো সুন্দর করে সেজে গুছে ফটো টটো তুলে ফেললো। আমরা কোথাও গেছিলে না, বাড়িতেই ছিল, কি করবো, কাজ ছিল না, ফটো তুলছিল। তো লাইক দ্যাট ওয়ে, অর্থাৎ পাঁচ এক জায়গায় বসে থাকতে পারে না। কারণ সে কে না, বুধ। বুধ হচ্ছে কি, রাজপুত্র। রাজপুত্র মানে কি, মাইথোলজিক্যালি বলা হয় যে চন্দ্র এবং বৃহস্পতির ওয়াইফের সংযোগে যে সন্তানের জন্ম হয় সে হচ্ছে বুধ। হুম। ঠিক আছে। তো সেই জন্য বুধ হচ্ছে রাজপুত্র, শিশু রাজপুত্র। তো সে এক জায়গায় বসে থাকে না, সে চঞ্চল হয়। বুধকে বলা হয় বুধ। বুধ ওয়ার্ডটা কোথা থেকে এসছে, বুদ্ধি থেকে এসছে, বা বলতে পারো বুদ্ধি এসছে বুধের থেকে। হুম। অর্থাৎ বুধ মানে হচ্ছে ইন্টেলিজেন্স। যার বুধ ভালো সে খুব ইন্টেলিজেন্ট হবে। ঠিক আছে। অর্থাৎ জ্ঞান তার মধ্যে প্রচন্ড পরিমাণে থাকবে। বুধ হচ্ছে বিজনেসের প্ল্যানেট। যার বুধ স্ট্রং সে ভালো ব্যবসা করবে। বুধ হচ্ছে প্রকৃতি, তাই জন্য প্রকৃতির রং সবুজ, বুধের রং সবুজ। অর্থাৎ মুভমেন্ট, কি বললাম, প্রকৃতি কেন বুধ হচ্ছে প্রকৃতি, কারণ প্রকৃতিও হচ্ছে মুভ, একই জায়গায় দাঁড়িয়ে থেকে মুভ করতে থাকে। চঞ্চলা। বুধও হচ্ছে একই জায়গায় দাঁড়িয়ে থেকে মুভ করতে থাকে। ঠিক আছে, অর্থাৎ মুভমেন্ট কে বোঝায়। কারোর জীবনে যদি আহ লাইফ মনে হয় স্টাক হয়ে গেছে, জীবনে সেরকম কিছু উন্নতি করতে পারছে না বা কিছু, সেই ক্ষেত্রে তার বুধ ড্যামেজ হয়েছে। সে বুধকে পজিটিভ করবে, তার লাইফে স্টাকনেস চলে যাবে। স্পেশালি ফিনান্সিয়ালি যদি সে কোনো জায়গায় স্টাক হয়ে যায়, তো বুধকে পজিটিভ করবে, তার স্টাকনেস চলে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে বুধ, মানে বুধের ক্যারেক্টার যে এরকম সে। এবং বুধ হচ্ছে মাল্টি ট্যালেন্টেড। সে প্রচন্ড ট্যালেন্টেড হয়ে থাকে, অনেক দিকে তার ইন্টারেস্ট থাকে। ঠিক আছে। এবং সে হচ্ছে মানে, যেহেতু বুধ মানে হচ্ছে কি, যে সে সমস্ত দিকে তার দৌড়ঝাঁপ থাকে। ফলত সে এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডের দিকেও, মানে 4 নম্বরের দিকেও খুব আকৃষ্ট হয়, হুম। আবার 7 নম্বরের দিকেও খুব আকৃষ্ট হয়। 7 মানে হচ্ছে কি, স্পিরিচুয়ালিটি। আমরা আসবো। হুম। তো 4 মানে এন্টারটেনমেন্ট ইলিউশন, 7 মানে হচ্ছে স্পিরিচুয়ালিটি। মানে হচ্ছে আমরা কি পড়েছিলাম 4-এর ক্ষেত্রে, যে আনসিন দ্য সিন। হুম। 7 হচ্ছে সিন দ্য আনসিন, অর্থাৎ যাকে দেখা যায় না কিন্তু আছে। 4 হচ্ছে যে নেই কিন্তু দেখা যাচ্ছে। হুম। অর্থাৎ মুভি যেটা রয়েছে সেটা তো আদতে নেই, হুম। ওটা তো অবাস্তব, কিন্তু তাকে আমরা দেখতে পাচ্ছি খোলা চোখে, নেকেড আইজে। একদম। হুম। আর 7 হচ্ছে আনসিন দ্য সিন, অর্থাৎ যেটা রয়েছে, যার অস্তিত্ব রয়েছে কিন্তু খোলা চোখে দেখা যায় না, সেটা হচ্ছে 7। ওকে। তো 5 হচ্ছে কি, স্পিরিচুয়ালিটির দিকেও খুব অ্যাট্রাক্টেড হয়, আবার এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডের দিকেও অ্যাট্রাক্টেড হয়। ওকে। ঠিক আছে, অর্থাৎ সে তার ডিজায়ার্স কেও ফুলফিল করে, আবার সমস্ত কিছু থেকে ডিট্যাচডও হয়ে যায়। তো এই হচ্ছে 5 সংখ্যা। হুম। এবার আছে 6। হুম। 6 সংখ্যা হচ্ছে শুক্র, ভেনাস, শুক্রাচার্য, দৈত্যগুরু, দৈত্যগুরু। অর্থাৎ মোহের গুরু। দৈত্যগুরু মানে মোহর গুরু। অর্থাৎ সে সমস্ত কিছুর মধ্যে কি কি ইয়ে করে, ক্রিয়েট করে, সৌন্দর্য ক্রিয়েট করে। অর্থাৎ যদি আমি আজকে বাড়ি রেনোভেট করতে চাইছি, এবং আমি বাড়ি রেনোভেট করার বিভিন্ন আইডিয়া খুঁজে বেড়াচ্ছি, দ্যাট ইজ শুক্র, রেনোভেশন, শুক্র। যারা 6 তারিখে জন্মায়, 6, 15, 24, ঠিক আছে, আমার পিসমশাই 6 তারিখে জন্মেছেন। আমার বাবা, আমার জেঠু, আমার এক ভাই আছে অমৃতেন্দ্র বলে, এরা সব 15 তারিখে জন্মেছে। আমার বাবা আমার 15 তারিখে জন্ম। বোন, পনেরোই ওয়াও ওয়াও, ফেব্রুয়ারি আমারও বাবা 15ই ফেব্রুয়ারি। 15ই ফেব্রুয়ারি আমার আমার বাবার জেঠু জন্ম। 15ই জানুয়ারি, বাবা 15ই ফেব্রুয়ারি। তো যাই হোক, আমার যে পিসির মেয়ে, মানে অদ্ভুত ভাবে 6 তারিখে আমার যে পিসমশাই, তিনি 6ই ফেব্রুয়ারি, আমার বাবা 15ই ফেব্রুয়ারি। আর তারপরে হচ্ছে 24শে ফেব্রুয়ারি হচ্ছে পিসমশাই এর মেয়ে, মানে আমার পিসির মেয়ে, সে আবার 24শে ফেব্রুয়ারি। তো আমি আমার বাড়িতে 6, 15, 24 তিনটেকেই রেখেছি। হুম। তো এরা বেসিক্যালি না খুব শৌখিন মানুষ হয়। এদেরকে ওই যা তা করে একটা ভাত বানিয়ে খাবার দিয়ে দিলে এরা খাবে না। তুমি আচ্ছা। ডাল ভাত দাও, কিন্তু ডালটা খুব টেস্টি হওয়া চাই, ভাতটা শক্ত হলে চলবে না, ভাতে কাঁকড় থাকলে মুখ বেঁকাবে।
অর্থাৎ শৌখিন, অর্থাৎ পারফেকশন। যেমন শৌখিন তেমন পারফেকশন। পারফেকশন। ঠিক আছে। আচ্ছা, তার সঙ্গে হচ্ছে কি, যে এরা বাড়ি ঘর সাজাতে খুব ভালোবাসে, নতুন নতুন আইডিয়া, ক্রিয়েটিভ, প্রচন্ড ক্রিয়েটিভ মাইন্ড হয় এদের। এরা নতুন জিনিস ক্রিয়েট করতে ভালোবাসে। মোস্ট অফ দ্য টাইম এরা ভুল লাইফ পার্টনার চুজ করে। ঠিক আছে, মোস্ট অফ দ্য টাইম এরা ভুল লাইফ পার্টনার চুজ করে, এবং যদি ঈশ্বরের আশীর্বাদে তারা সঠিক লাইফ পার্টনার চুজ করে ফেলে, তো এদের লাইফ খুব সুন্দর হয়, মানে এরা এরা এদের ক্রিয়েটিভিটি ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস হয়। কিন্তু যদি ভুল লাইফ পার্টনার চুজ করে, তাহলে এরা ভেতর ভেতর গুমড়েই মারা যায়। হুম। তো ছয়, কারণ কেন, কারণ ছয় হচ্ছে সৌন্দর্যে আকৃষ্ট হয়ে যায়। এবার কি সৌন্দর্য সেটা প্রয়োজনীয় না, শারীরিক সৌন্দর্য, মানসিক সৌন্দর্য, কি সৌন্দর্য সেটা ছয় সংখ্যাই জানে। ওকে। কিন্তু সে সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়, এবং সেটা হতেই পারে যে সেই সৌন্দর্যটা আদতে ইলিউশন ছিল। ইলিউশন ছিল। ঠিক আছে, তো বেসিক্যালি হচ্ছে কি যে আম, একটা আমি সেদিনকে একটা ট্রাভেল ব্লগিং দেখছিলাম একজনের চ্যানেলে। তো সেখানে দেখছিলাম যে তিনি একটা ইয়েতে গেছেন, ওই অফবিট কোনো একটা জায়গাতে গেছে দার্জিলিং এ। তো সেখানে আর কি ওরা অর্গানিক খেতি করেছে, তো ক্ষেতির ওখানে একটা ওই চিটালো আঠার মতো লাগানো রয়েছে, যে হুম। পোকামাকড় এসে সেখানে আটকে গিয়ে মারা যাচ্ছে, যাতে আর কি তারা শাকগুলোকে নষ্ট করতে না পারে। ঠিক আছে। তো কিন্তু সেটার মধ্যে কি একটা চিক 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 ব্যাপার রয়েছে, অর্থাৎ কি, পতঙ্গরা ওই চিক 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 ব্যাপারটার প্রতি আকৃষ্ট হচ্ছে, দৌড়ে সেদিকে যাচ্ছে, হুম। এবং আঠার মধ্যে চিপকে মারা যাচ্ছে। হুম। ছয় সংখ্যারও এই হাল। যেখানে সৌন্দর্য দেখবে, মরীচিকা বুঝতে পারবে না যে এটা আদৌ সৌন্দর্য না মরীচিকা। হুম। ফলত ছয় সংখ্যাকে প্রচন্ড পরিমাণে এই ব্যাপারে সচেতন হওয়ার দরকার, যে যখন সে কোনো জিনিসকে চুজ করছে, সে লাইফ পার্টনার হোক, বিজনেস পার্টনার হোক, কিংবা জীবনে কোনো সাবজেক্ট হোক, যে কোনো ব্যাপারে যখন সে কোনো চুজ করছে, কিছু চুজ করছে, তাকে ভীষণ রকম কেয়ারফুল হতে হবে, বিকজ সে যেটা চুজ করবে তার গোটা লাইফ তার ওপরেই কিন্তু ডিপেন্ড করবে। এবং যেহেতু ছয় সংখ্যা রিলেশনশিপেরও সংখ্যা, হুম। ঠিক আছে, ভালোবাসারও সংখ্যা, হুম। এরা সচরাচর নিজের পার্টনারের প্রতি লয়াল হয়। যারা পজিটিভ শুক্র, তারা নিজের পার্টনারের প্রতি খুব লয়াল হয়, হুম। সহজে পার্টনারকে ছেড়ে যেতে চায় না। সে যাই পার্টনার যাই করুক না কেন, যেমনই হোক না কেন, তারা পার্টনারের সাথেই থেকে যায়। আর হুম। যদি নেগেটিভ শুক্র হয়, তো প্রচন্ড চরিত্রহীন হয়, ওকে। মানে ভীষণ চরিত্রহীন, মানে পার্টনারের অবস্থা খারাপ করে দেবে, মানে এতটাই তারা চরিত্রহীন হতে পারে। হুম। ঠিক আছে, বিকজ আলটিমেটলি সমস্ত প্ল্যানেটের পজিটিভ পার্টও আছে, নেগেটিভ পার্টও আছে। হুম। সো দ্যাট ইজ দ্য থিং, দ্যাট ইজ হচ্ছে শুক্র। হুম। নাম্বার সিক্স। এবার আসছে নাম্বার সেভেন। নাম্বার সেভেন হচ্ছে কেতু। ঠিক আছে, আমি পিওর সেভেন। তো তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে, আমি যদি আমার লাইফের এক্সপিরিয়েন্স দিয়ে সাতকে আমি বিচার করি, তো আমি বলবো, আমি ছোটবেলা প্রচন্ড আর কি ভাবে আর কি টিচার হতে চেয়েছিলাম। ঠিক আছে, মানে আমাদের পুরোনো বাড়ি ছিল, তো পুরোনো বাড়িতে চক ডাস্টার সমস্ত কিছু ছিল। আমি সমস্ত বালিশকে নিজে স্টুডেন্ট বানিয়ে, মাথায় গামছা বেঁধে সেটাকে আর কি বিনুনির মতো করতাম আর কি, বড় চুল দেখানোর জন্য, and দিয়ে ওড়না দিয়ে শাড়ি টাড়ি পরে ইত্যাদি করে গোটা বাড়িতে আর কি লিখে লিখে অঙ্ক পড়াতাম, হিস্ট্রি পড়াতাম। ঠিক আছে, আমি টিচার। তো যখন আস্তে আস্তে বড় হলাম, তখন শিক্ষকতার ইচ্ছা কমতে লাগলো, এবং হঠাৎ করে ইচ্ছা বাড়তে লাগলো কি হওয়ার, না প্রত্নতাত্ত্বিকবিদ হওয়ার। ঠিক আছে, যে আমি সমস্ত মাটি খুঁড়ে বিভিন্ন জিনিসপত্র আবিষ্কার করব। কেন? তার কারণ হচ্ছে, এই যে হিস্ট্রিতে পড়ছি যে এইখানে হরপ্পাতে খুঁড়ে এটা পাওয়া গেছে, মহেঞ্জোদারোতে খুঁড়ে ওটা পাওয়া গেছে, তো আমিও বিভিন্ন জায়গার মাটি খুঁড়ে বিভিন্ন জিনিসপত্র আবিষ্কার করব। তো আমি প্রত্নতত্ত্ববিদ হব। তো এই ইচ্ছাটা প্রায় আমার ক্লাস 10 অব্দি, যতদিন আমি আর্টস না নিলাম তার আগে অব্দি, তো এই ইচ্ছাটা আমার ছিল। হুম। ঠিক আছে। কিন্তু প্রত্নতত্ত্ববিদ হওয়ার জন্য হিস্ট্রি পড়ার নাকি দরকার, এই হিস্ট্রি বলছি, সায়েন্স ব্যাকগ্রাউন্ড হওয়ার দরকার হয়। তো আনফর্চুনেটলি আমি সেটা হতে পারলাম না। এবার যাই হোক, আমার ক্লাস 10 অব্দি ইচ্ছা ছিল। তো কেন এই ইচ্ছাটা ছিল? এক তো কেন টিচার হওয়ার ইচ্ছা ছিল, সেটা অ্যাস্ট্রোলজিক্যালি আমি বুঝতে পেরেছি, যে হুম। যেহেতু আমার বৃহস্পতি হচ্ছে আত্মকারক গ্রহ, তো ফলত আমি মানে অ্যাজ আ টিচার, আমি মানে আমার টিচার হওয়ার ইচ্ছা হুম। সেই জন্য সেখান থেকে এসেছে। অ্যান্ড কেন আমার এত বেশি প্রত্নতত্ত্ববিদ হওয়ার ইচ্ছা ছিল, তার কারণ হচ্ছে নাম্বার সেভেন। কি কি বোঝায়? কারণ নাম্বার সেভেনের কি নেই, গলা নেই, সে হুম। শুধু বডি। তো নাম্বার সেভেনের মধ্যে কি রয়েছে এনার্জি, না কোনো জিনিসকে খুঁজে পাওয়ার, কোনো জিনিসকে খুঁজে বার করার, রিসার্চ করার, অ্যানালাইজ করার ওকে। যে এনার্জি থাকে, সেটা হচ্ছে নাম্বার সেভেন।
এন্ড দ্যাট ইজ ওয়াই হয়তো আমার এত বেশি প্রত্নতত্ত্ববিদ হওয়ার ইচ্ছা ছিল। এবং এখনো দেখতে গেলে এই ক্রিস্টালের সাথে ওই ক্রিস্টালকে মিক্স করে ব্রেসলেট বানানো এবং তাতে সুন্দর সুন্দর রিভিউ পাওয়া, এটাও তো আলটিমেটলি নাম্বার 7-এরই খুঁজে কামান। পাওয়া, একদমই, কারণ সে হ্যাঁ। খুব ভালো রিসার্চার হয়, এক্স্যাক্টলি। একদম। তো নাম্বার 7 কি হয় না, নাম্বার 7 খুব ভালো রিসার্চার হয়, খুব ভালো মানে অ্যানালিটিক পাওয়ার হয়, অর্থাৎ কালোর মধ্যে সাদা, সাদার মধ্যে কালো খুঁজে বার করার ক্ষমতা তাদের থাকে। অর্থাৎ যাকে গোটা পৃথিবী বলছে আর এ তো খুব ভালো মানুষ, 7 এসে বলবে এর মধ্যে এই নেগেটিভ পয়েন্ট আছে। হুম। যাকে গোটা পৃথিবী বলছে এ তো খুব খারাপ মানুষ, 7 এসে বলবে এর মধ্যে এই পজিটিভিটি আছে। অর্থাৎ কালোর মধ্যে সাদা এবং সাদার মধ্যে কালো খুঁজে বার করার ক্ষমতা 7 সংখ্যার রয়েছে। এছাড়া হচ্ছে কি, যদি আমি 7কে দেখি তো 7 কিরম ভাবে লেখা হয়, এই এই, অর্থাৎ এক কি ছিল, এরকম সোজা ছিল, হুম। কিন্তু 7 দেখবে এরকম। তার হয়তো হেড আছে, হুম। বাট সে কিন্তু এরকম। হুম। অর্থাৎ সে স্ট্রেট নয়, অর্থাৎ তার মধ্যে অহংকার নেই। তার জিনিসকে খুঁজে বার করার ক্ষমতা রয়েছে, কিন্তু আমি সেরা, এই ঢাক পেটানোর যে অভ্যাস সেটা তার মধ্যে নেই। সে মনে করে আমি কোনো কিছুকে খুঁজে পেয়েছি, হুম। তার কারণ হচ্ছে স্বয়ং ঈশ্বর বা স্বয়ং ব্রহ্মাণ্ড আমাকে সেই রাস্তা দেখিয়েছে, তাই আমি পেরেছি। ওকে। অর্থাৎ 7 নিজেকে উত্তম বানায়, শ্রেষ্ঠ বানায় না। কিন্তু এক যদি এখানে হয়, সে বলবে আমি তো শ্রেষ্ঠ, তাই আমি খুঁজে পেয়েছি। কিন্তু 7 বলবে যে ঈশ্বর পথ দেখিয়েছে, তাই আমি খুঁজে পেয়েছি। ওকে। ঠিক আছে। হুম। তো 7 সংখ্যার মধ্যে কি রয়েছে, নতজানু হওয়ার ক্ষমতা রয়েছে। নত জানো। কেন? কেন? কারণ সে চন্দ্রেরই আর একটা ভাগ। ঠিক। সে চন্দ্রেরই ছায়াপথ, ছায়া ছায়া গ্রহ। দ্যাট ইজ ওয়াই তার মধ্যে নতজানু হওয়ার ক্ষমতা রয়েছে। যেমন ইনটিউশন পাওয়ার 2 সংখ্যার থাকে, তেমনই ইনটিউশন পাওয়ার থাকে 7 সংখ্যার। বলা যেতে পারে 2-এর থেকেও বেশি ইনটিউশন পাওয়ার 7-এর কাজ করে। কেন? কারণ সে আহ, কখন কাজ করবে, যখন সে কোনো ঈশ্বর বা কোনো তার থেকে বড় শক্তিকে সমর্পণ করবে। অর্থাৎ আমার গলা নেই, আমি সারাক্ষণ হাত রাখছি, ইয়েস, ইয়েস, আমি তো এটাই বলতে আমি তো যাচ্ছিলাম। আমি তো আমি তো এক্স্যাক্টলি, আমি তো হ্যাঁ। ধাক্কা খাবো, আমি তো হ্যাঁ। পড়ে যাব, আমার তো চোট লাগবে। হ্যাঁ। অর্থাৎ নাম্বার 7 ইজ দ্য নাম্বার অফ লস। লস অফ হোয়াট? হেলথ, ওয়েলথ, রিলেশনশিপ। 7 সংখ্যার মানুষরা যখন জন্মায় ছোট থেকে, তারা জীবনে প্রচুর রকম লসেস এ রান করে। তারা জীবনে প্রচুর বার হারে। হুম। হাঁটতে 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 যখন বড় হয় এবং যখন মনে হয় আর পারছি না, এনাফ ইজ এনাফ, তখন তারা যদি সর্বশক্তিমানের কাছে সমর্পণ করে দেয়, কারণ নাম্বার 7 ইজ ইকাল টু স্পিরিচুয়ালিটি। ওকে। এই 1 থেকে 9 সংখ্যার মধ্যে একটা নাম্বার যেটা প্রপারলি স্পিরিচুয়ালিটিকে ডিনোট করে, দ্যাট ইজ নাম্বার 7। ওকে। আচ্ছা, এবার আসছি আমরা নাম্বার 8। ঠিক আছে, 8 কে যদি দেখি তো 8 কিরকম, এরকম, এরকম, অর্থাৎ সাইন অফ ইনফিনিটি, হুম। রাইট? বা যদি আমি একটা রাবার ব্যান্ডকে দেখি, রাবার ব্যান্ডকে যদি আমি এভাবে টুইস্ট করে দিই, তাহলে ক্রিয়েট হচ্ছে 8, হুম। রাইট? হুম। অর্থাৎ যার সামনে তাই পেছনে, একটা সংখ্যা যার যার সামনে তাই পেছনে। অর্থাৎ সামনেও যদি অন্ধকার থাকে, পেছনেও অন্ধকার থাকবে, সামনেও যদি আলো থাকে, পেছনেও তাহলে আলো থাকবে। অর্থাৎ নারকেলের মতো ভেতরে খুব নরম, সামনে খুব কড়া, ব্যাপারটা কিন্তু 8 সংখ্যার ক্ষেত্রে কাজে লাগে না। এবং যেহেতু এটা ইনফিনিটিভ সাইন, হুম। বা যার সামনে তাই পেছনে, অর্থাৎ আমরা এটা বলতে পারি দিস ইজ আ নাম্বার অফ জাস্টিস। অর্থাৎ যেমন কর্ম তেমন ফল। একদম। দ্যাট ইজ ওয়াই শনি মহারাজকে বলা হয় কর্মের যাজক, বা বলা যেতে পারে সেই কারণেই 8 সংখ্যাকে স্যাটার্নের সঙ্গে লিঙ্ক আপ করা হয়েছে। ওকে। বিকজ তুমি যেখান থেকে শুরু করবে, তুমি সেখানেই পৌঁছে যাবে। তুমি পড়াশোনা করলে তোমার জ্ঞান অর্জন হবে, পরীক্ষায় রেজাল্ট ভালো হবে সেটা নেসেসারি নয়। তুমি যদি কোনো জিনিসকে খুব মন দিয়ে পড়ো, সেই জ্ঞান সারা জীবন তোমার মধ্যেই থেকে যাবে। সাইকেল, হুম। চক্র। কিন্তু কি হবে? বাঁকা ভাবে।
অর্থাৎ আমরা যখন আলোচনা করতে করতে বলি না, ছোটবেলায় আমরা একটা জিনিস পড়েছিলাম মনে আছে, অর্থাৎ কোনো পার্টিকুলার কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা ছোটবেলার কোনো রেফারেন্স তুলে নিয়ে আসি, অর্থাৎ যেখান থেকে শুরু হয়েছিল আবার সেখানেই গিয়ে শেষ হচ্ছে, সোজা পথে গোল নয়, বাঁকা পথে গোল। অর্থাৎ ৮ সংখ্যাকে বলা যেতে পারে ন্যায়ের সংখ্যা, দ্য নাম্বার অফ জাস্টিস। অর্থাৎ এ যেমন কর্ম করে এর জীবনে তেমনই ফল আসে, এবং এই কর্মফলকে ভোগ করে তারপর যেহেতু রেজাল্ট আসে, সেই জন্য ৮ সংখ্যা জীবনে খুব লেট অ্যাচিভার হয়। আমার জীবনে এরকম ৩ জন মানুষ আছেন, যারা একজন ৮ সংখ্যায় জন্মেছেন, একজন ১৭ সংখ্যায় জন্মেছেন, একজন ২৬ সংখ্যায় জন্মেছেন। তার মধ্যে ১৭ সংখ্যায় জন্মানো ব্যক্তিটি হচ্ছে আমার হাজবেন্ড, আমার স্বামী। তো আমি এদের মধ্যে দেখতে পেয়েছি যে এরা যতই ভালো কাজ করুক, এরা খুব লেটে সেই সাকসেসটা জীবনে পায়। 26 সংখ্যায় জন্মানো যত হচ্ছে আমার হাজবেন্ড। আচ্ছা, ভেরি গুড। তো আহ, তো যাই হোক, এবার ব্যাপারটা হচ্ছে গিয়ে, তো এই ক্ষেত্রে তুই তো ডমিনেটিং বেশি, যা বুঝতে পারছি আমি। তুই ১২ ও ২৬। কি জানি। হ্যাঁ। হতেই পারে। আচ্ছা, তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে সেই ক্ষেত্রে গিয়ে দেখা যায় কি যে ৮ সংখ্যা খুব লেট অ্যাচিভার হয়, কিন্তু দ্য বিউটিফুল থিং অ্যাবাউট এইট ইজ, সে যে কাজটা শুরু করে সেই কাজটাকে সে সমাপ্ত করে, মাঝ রাস্তায় ফেলে দিয়ে যায় না। অর্থাৎ এদের মধ্যে একটা কনসিস্টেন্সি মেনটেন করার ক্ষমতা থাকে। ৮ সংখ্যা যদি পজিটিভ হয় তো সে তোমাকে সঠিক পথে চালনা করবে। ৮ সংখ্যা যদি নেগেটিভ হয়ে যায় তাহলে সে সেই মানুষটাকে অ্যাটেনশন সিকার বানিয়ে দেবে। ঠিক আছে, অর্থাৎ ৮ সংখ্যা যদি পজিটিভলি ওয়ার্ক করে তোমার জন্য, তো সে তোমাকে খুব জ্ঞানী গুণী বানাবে, তোমাকে রেসপেক্টেবল বানাবে অ্যামং লটস অফ পিপল। কিন্তু ৮ সংখ্যা যদি তোমাকে এখানে নেগেটিভলি রুল করে দেয়, তাহলে সে তোমাকে কি করে দেবে, অ্যাটেনশন সিকার বানিয়ে দেবে। অ্যাটেনশন সিকার মানে কি, আমি এমন বিভিন্ন কর্ম করব যাতে মানুষ বলে কি হয়েছে, কি হলো রে, আবার কি হলো, কেন এরকম পোজ দিচ্ছিস, লাইক দ্যাট ওয়ে। কিংবা সে চাইবে যে, যেহেতু শনি মহারাজ কে বেসিক্যালি, রবির পুত্র। সূর্যের পুত্র। সূর্য এবং ছায়ার পুত্র হচ্ছেন শনি মহারাজ, তাহলে সেও মহারাজ। তাহলে ৮-এর মধ্যেও কি রয়েছে না, একটা বা মানে লিডারশিপ কোয়ালিটি রয়েছে। হুম। সেও চায় যে সেও লিড করবে কোনো জিনিসকে, তার ওপরে কেউ কথা বলবে না, সে সবকিছু জানে, তার নিচে সবাই থাকবে, এই জিনিসটা করে। কিন্তু তারা ভুলে যায় যে তারা যেখান থেকে শুরু করেছিল তারা সেখানেই পৌঁছে। অর্থাৎ তুমি যদি লিডার হতে চাও, তাহলে তোমার মধ্যে সেই কোয়ালিটিস গুলোকে ইনবিল্ট তৈরি করতে হবে ধীরে ধীরে। ইনবিল্ট থাকুক বা নাই থাকুক, তোমাকে সেই কোয়ালিটিস গুলো নিজের মধ্যে ডেভেলপ করতে হবে, যাতে তোমার নিচেতে মানুষজন থাকে, বা বলতে পারো তোমাকে পুষিয়ে চলে বা তোমাকে মেনে চলে। ওকে। কিন্তু তুমি যদি সেই কোয়ালিটিস গুলো তোমার মধ্যে ক্রিয়েট করতে না পারো, তাহলে অ্যাটেনশন সিক করে সারা জীবন লোকের কাছে গালমন্দ খেয়ে কাটাবে। ৮ সংখ্যার আরেকটা সুন্দর বৈশিষ্ট্য হচ্ছে যে, যদি আজকে ৮ সংখ্যা কোনো ফ্যাক্টরি ক্রিয়েট করে, কোনো কারখানা তৈরি করে, তো সে সেখানে বস হবে না, সেও সেখানে অ্যাজ আ চাকর বা অ্যাজ আ কর্মচারী কাজ করবে। হুম। সে কিন্তু নিজেকে বস ফলিত করতে যাবে না। আচ্ছা। এই এই যে ট্রেন্ডস গুলো বলছি, এগুলো সবই পজিটিভ এইটের। আচ্ছা। ঠিক আছে, কারণ একটা মানুষের মধ্যে পুরোপুরি পজিটিভ আর পুরোপুরি নেগেটিভ থাকতে পারে থাকতে না। পারে না, হ্যাঁ। কেউ হয়তো 70 পজিটিভ 30 নেগেটিভ, কেউ হয়তো 30 পজিটিভ 70 নেগেটিভ। হুম। তো যার 70 নেগেটিভ তাকে আমরা খারাপ বলছি, যে যার 30 নেগেটিভ তাকে আমরা পজিটিভ বলছি, হুম। কারণ তার 70 পজিটিভ, দ্যাট ইজ ওয়াই। হুম। তো সেই জন্য ৮ সংখ্যার মধ্যে এই কোয়ালিটিস গুলো রয়েছে, যে সে কখনোই কোনোভাবেই যদি কোনো জিনিসকে শুরু করে, তো সে সেখানে নিজে, হয়তো সে দেখা গেল সেই লিডার, সেই হয়তো বস, কিন্তু সে কখনো সামনে এসে ফলাও করে বলবে না যে আই এম দ্য বস, কিন্তু মানুষ জানবে ওই বস। হুম। হুম। এবং এরা খুব হার্ড ওয়ার্কিং হয়, প্রচন্ড হার্ড ওয়ার্কিং হয়। অর্থাৎ কোনো জিনিসকে যদি শুরু করেছে, আমি ফার্স্টেই বললাম, শুরু করলে সেটা শেষ করে। তো কোনো জিনিসকে শুরু করে দিয়ে সেটা যদি মাঝখান থেকে ভেঙে দুবড়েও যায়, সেটাকে ঠিক করবে, কিন্তু সেটাকে সে সংগ্রহ করার বা জমিয়ে রাখার চেষ্টা করবে, ফেলে দাও, নতুন নিয়ে আসো, এই ধরনের টেন্ডেন্সি নেই। তাই জন্য শনি
তাই জন্য শনি লেবার ক্লাসকে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ যারা কর্ম করে খায়, যারা পায়ের ওপর পা তুলে বসে খাচ্ছে, তাদের মাথা খাটিয়ে, তারা হচ্ছে রবি। কিন্তু যারা কর্ম করে খাচ্ছে তারা হচ্ছে শনি। তাই জন্য লেবার ক্লাসকে শনি রিপ্রেজেন্ট করে, 8 সংখ্যা রিপ্রেজেন্ট করে। তাই জন্য ইভেন যদি তোমরা আমরা দেখি কালপুরুষের যে 8 নম্বর ঘর, সেটা হচ্ছে বৃশ্চিক রাশির ঘর। তো বৃশ্চিক মানে কি, স্করপিও। ঠিক আছে, তো স্করপিওর মধ্যে কি টেন্ডেন্সি থাকে? নোংরা খুঁটে খাওয়া, অর্থাৎ উম, নোংরা জায়গায় থাকা থাকা, নোংরা খুঁটে খাওয়া। আচ্ছা। ঠিক আছে, যেটা বিচ্ছু আমরা বলি, হুম কাঁকড়া বিছে। হুম হুম হুম। ঠিক আছে, তার কি ক্যারেক্টার হয়ে থাকে? সে নোংরা খুঁটে খায়। তো তার মানে কি, তার মধ্যে এই টেন্ডেন্সিটা থাকে যে সে কর্ম করে খাওয়া প্রেফার করে। সে তো চাইলেই আজকে তার হুল ফুটিয়ে ভালো জিনিসকে অ্যাচিভ করতেই পারে, কিন্তু না, কিন্তু না, সে তার যেখানে স্থান বলে সে মনে করে সে সেখানেই থাকে, এবং সেখান থেকেই সে তার, আমরা দেখছি নোংরা ফুটে গেছে, সে কিন্তু তার কর্ম করছে। একদম। সে সে কিন্তু তার কর্ম করছে, ঈশ্বর তাকে সেই হিসাবেই তৈরি করেছে। হুম। তো 8 সংখ্যার মধ্যে এই কোয়ালিটিটা ভীষণ রকম ভাবে দেখা যায়, যে সে নিজের সে যতই, মানে সে যতই নিম্নবর্গীয় কাজ হোক না কেন আমাদের সমাজের চোখে, সে সেটাকে করে তবেই মানে শান্তি পায়। এমন নয় যে অন্য কারোর ওপর চাপিয়ে দিয়ে সে সেই জায়গাতে আর কি রিল্যাক্স হয়ে গেল। ব্যাপারটা কিন্তু এরকম হয় না 8-এর ক্ষেত্রে। ওকে। তো 8 হচ্ছে লেট অ্যাচিভার হয়। এদের লাইফে সাকসেস ডেফিনেটলি আসে এবং খুব ভালোভাবে আসে, বাট খুব স্লোতে। বিকজ শনি, শনি কথার মানে কি, যে শনে শনে চলে, অর্থাৎ ধীরে ধীরে চলে। অর্থাৎ সব থেকে স্লোয়েস্ট প্ল্যানেট বলা হয় স্যাটার্নকে, বিকজ হুম। স্যাটার্নের সূর্যের চারপাশে একবার পুরোপুরি পরিপাক খেতে সময় লাগে পৃথিবীর সময় অনুযায়ী 30 বছর, 30 ইয়ার্স। ঠিক আছে, যার ফলে শনিকে বলা হয় বুড়ো প্ল্যানেট বা বলা হয় স্লো প্ল্যানেট। দ্যাটস ওয়াই যারা শনির সংখ্যায় জন্মায় তাদের মধ্যে এই টেন্ডেন্সি দেখা যায় যে তারা খুব লেট সাকসেস পায়, কিন্তু যখন পায়, দেনে প্রথম। वाला जब भी देता देता छप्पड़ फाड़ के। ঠিক আছে, তো দ্যাট ইজ দ্য থিং। এবার আসছে নাম্বার 9। হুম নাম্বার 9 কে যদি আমরা দেখি, তো আমরা নাম্বার 9 কিভাবে লিখি? একটা গোল, তারপর একটা দাগ, হুম অর্থাৎ এক, একের সামনে একটা মুন্ডু, হয়ে গেল 9। হুম হুম অর্থাৎ কি, 9 হচ্ছে মঙ্গল। মঙ্গল মানে সেনাপতি। হুম। সেনাপতি কে হয়? রাজার সেনাপতি হয়। রাজা এক, সেনাপতি 9। অর্থাৎ সামনে তার কি রয়েছে, একটা মুন্ডু রয়েছে, অর্থাৎ সে ওবে করে চলে কাকে? রাজাকে। তাহলে যদি আমি ধরে নিই, এক হচ্ছে গভর্নমেন্ট, 4 হচ্ছে তার পোষা গুন্ডা, তাহলে 9 কে? 9 অ্যাডমিনিস্ট্রেটিভ। হচ্ছে সোলজার। হুম। সোলজার। 9 হচ্ছে সোলজার, এক্স্যাক্টলি। আচ্ছা। যে যখন সোলজার্স যখন রাস্তায় নামে, তখন কে গভর্নমেন্ট সব ভুলে যায় মানুষ, পাই পাই করে পালায়। যারা আতঙ্কবাদী তারা পাই পাই করে পালায় যে সোলজার্সরা নেমে গেছে। কিন্তু সে কখনোই সরকারের পরামর্শ ছাড়া কাজ করতে পারে না, নট ইভেন গুলি চালাতে পারে না। ওকে। রাইট? হুম। অর্থাৎ তারা রাজা, কিন্তু তাদের ওপরে আরেক রাজা আছে যাদেরকে ওবে করে চলতে হয়। ওকে। রাইট? তো রাজার আন্ডারে থাকা গুন্ডা, তাকে মানুষ ভয় পেলেও শহীদ, মানে যারা সোলজার্স হয় তাদেরকে মানুষ সম্মান করে। এখানে হয়তো 4 আর 9-এর মধ্যে কিছুটা পার্থক্য। হুম। কিন্তু যেমন ভাড়া করা গুন্ডাও দরকার, ঠিক তেমনই সোলজার্সও দরকার। অবশ্যই। রাইট? তো দরকার দুটো জিনিসেরই রয়েছে, কিন্তু কেউ হয়তো মানে যারা ভাড়া করা গুন্ডা আছে তারা হতেই পারে, তারা গুন্ডা, তারা কালকে গভর্নমেন্টকেই খুন করে দিতে পারে। হুম কারণ তারা কারোর সাগা মানে আমি 4 সংখ্যাকে খারাপ বলছি না, বাট গুন্ডাদের ক্যারেক্টার কিরকম হয়? হুম তারা বেশি পয়সা পেলে তো গভর্নমেন্ট যে তারও হত্যা করে দিতে পারে। হুম। কিন্তু সোলজার্সরা কখনোই গভর্নমেন্টের হত্যা করে দেবে না। ওকে। রাইট? তো দ্যাট ইজ ওয়াই নাম্বার 9 হচ্ছে সেনাপতি। নাম্বার 9 হচ্ছে যে আহ রাজাকে ওবে করে চলে, কিন্তু স্বয়ং রাজা। ওকে। অর্থাৎ যুদ্ধক্ষেত্রে সেনাপতির কথাই শেষ কথা। হুম। সেনাপতির কথা কিন্তু রাজাও শুনে চলে। একদম সেনাপতির কথা একদম। হুম। যুদ্ধক্ষেত্রে কিন্তু রাজাও শুনে চলে, রাজা কিন্তু সে শুনেছে। নিজে রাজা নয়। হুম। তাই জন্য 9 নাম্বার হচ্ছে গভর্নমেন্টের নাম্বার। অর্থাৎ নাম্বার 9-এ যারা জন্মেছে, 9, 18,
তারপরে ওদিকে হচ্ছে তোমার 27। 27, ঠিক আছে। এই সংখ্যাগুলোতে যারা জন্মেছে তাদের গভর্নমেন্ট সার্ভিস হওয়ার টেন্ডেন্সিস অনেক বেশি থাকে। এরা গভর্নমেন্ট সার্ভিস পায়, কিংবা গভর্নমেন্টের কোনো কাজ এরা করা প্রেফার করে। বিকজ অ্যাস্ট্রোলজিক্যালি যদি আমি দেখি, তো মঙ্গল হচ্ছে বাস্তু, মানে বাড়ি, মাটি, হুম ভিটে মাটি, ঠিক আছে। তো ভিটে মাটি মানে হচ্ছে কি, গভর্নমেন্টের বিভিন্ন মানে, যদি আজকে গভর্নমেন্ট হয় এক, তাহলে ভিটে মাটি কার আন্ডারে আসছে? গভর্নমেন্টের আন্ডারেই আসছে। হুম যদি ভিটে মাটি হয়ে যায় মঙ্গল, তাহলে সে কি করছে না, সে গভর্নমেন্টের হয়ে সেই, আজকে ভাব, আমরা বলি না যে এই জমিটার মালিকানা খুঁজে পাওয়া যায়নি, তো এটা মিউনিসিপ্যালিটি নিয়ে নিয়েছে। হুম তো জমিটা তো পৃথিবীরই, কিন্তু আলটিমেটলি সেটাকে রুল কে করছে? রাজা। হুম তো 9 সংখ্যা হচ্ছে যেহেতু মঙ্গলের নাম্বার, তো এদের মধ্যে হয়তো দেখা গেল গভর্নমেন্টের কন্ট্রাক্ট পাওয়ার সম্ভাবনা বেশি, গভর্নমেন্ট সার্ভিস করার টেন্ডেন্সিস বেশি, ওকে। ঠিক আছে। আবার এরকমও দেখা যায়, এক্সেপশনাল সব ক্ষেত্রেই আছে, ঠিক অবশ্যই। আছে। সেক্ষেত্রে কেউ হয়তো আছে যে গভর্নমেন্ট সার্ভিস করতেই চায় না, সেটাকে আমি বাদ দিলে, হুম। কিন্তু মোস্ট অফ দ্য কেসেসে দেখা যায় এরা গভর্নমেন্ট সার্ভিস, বা গভর্নমেন্ট যদি চেষ্টা করে তো গভর্নমেন্ট সার্ভিস পেয়ে যায় ইজিলি। আর বা গভর্নমেন্ট সার্ভিস হওয়ার এদের চান্সেস অনেক বেশি থাকে। এবং যদি সার্ভিস না করে, অ্যাটলিস্ট কোনো কন্ট্রাকচুয়াল কাজকর্ম বা গভর্নমেন্টের কোনো আহ, লেনদেন, এই সমস্ত কিছুতে এরা মোস্ট অফ দ্য টাইম ইনভলভ থাকে। ওকে। তো এই হচ্ছে আমাদের 9টা সংখ্যার বিবরণ। আমি খুব স্বল্প স্বল্প করে বিবরণ দিয়েছি, কারণ এর বেশি বিবরণ দিলে তোর 2-3 ঘন্টার পডকাস্ট হয়ে যাবে। না, তাই জন্য কিন্তু আমি আমি যতটা, এক্ষেত্রে আমার অডিয়েন্সদের বলতে চাই যে এর বেশি যদি আরো বিস্তারে এই বিষয়ে জানতে হয়, তাহলে আমি বলতে চাই যে সোহিনীদির নিজের একটা চ্যানেল রয়েছে। সেই চ্যানেলটার নামটা আমি একবার মনে করিয়ে দিই: স্যাক্রেড স্পিয়ার 898 বেঙ্গলি উইথ সোহিনী। স্যাক্রেড স্পিয়ার হুম, 898 বেঙ্গলি উইথ সোহিনী। যেখানে আপনারা যদি যান, তাহলে এই 9টা নম্বরের সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য কিন্তু আপনারা সেই চ্যানেল থেকে জানতে পারবেন। তো সৈনিধি, আমরা চলে যাবো আমাদের পরের টপিকে। আমাদের হাতে খুব বেশি সময় নেই, আহ মিনিট 20-25ই সময় রয়েছে। তো তার মধ্যে আমরা বাকি আলোচনাটা শেষ করব। আমাদের একদম। আমার যেটা পরবর্তী প্রশ্ন, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট দুটো টার্ম আমরা সাধারণ জীবনে শুনে থাকি, কিন্তু আমরা জানি না এটা কাকে বলে। হোয়াট ইজ সাইকিক নাম্বার, হোয়াট ইজ ডেস্টিনি নাম্বার? আচ্ছা, সরি, সাইকিক এবং ডেস্টিনির আরো কয়েকটা নাম আছে, হুম। ঠিক আছে। তাই জন্য হয়তো হতে পারে যে আরে সাইকিক ডেস্টিনি তো শুনিনি কোনোদিনও, কিন্তু হয়তো অন্য নামটা শুনেছে। তো অনেকেই সাইকিক নাম্বারকে বলে কিং নাম্বার, কি নাম্বার? আর ডেস্টিনি কিং, রাজা। আচ্ছা আচ্ছা, ওকে। হুম। আর ডেস্টিনি নাম্বারকে বলে কুইন নাম্বার, ওকে। ঠিক আছে। তো কিং নাম্বার, কুইন নাম্বার, কিং এন্ড কুইন, হুম ঠিক আছে। আবার অনেকে সাইকিক নাম্বারকে বলে হচ্ছে ড্রাইভার নাম্বার, অর্থাৎ যে ড্রাইভ করছে লাইফকে, হুম ঠিক আছে। আর ডেস্টিনি নাম্বারকে অনেকে বলে কন্ডাক্টর নাম্বার। ড্রাইভার, কন্ডাক্টর, কিং, কুইন, সাইকিক, ডেস্টিনি, ঠিক আছে। আর বাংলায় যদি আসি, তাহলে মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্ক, অর্থাৎ ওকে। মূল অঙ্ক এবং ভাগ্যের অঙ্ক। মূলাঙ্ক মানে সাইকিক, আর ভাগ্যাঙ্ক মানে ডেস্টিনি। ওকে। ওকে। এবার জিনিসটা আদতে কি, আমি তো নামগুলো না হয় জানলাম, জিনিসটা আদতে কি? তুমি যে সংখ্যায় জন্মগ্রহণ করেছো, সেই সংখ্যাটাকে সিঙ্গেল ডিজিটে নিয়ে আসলে যে নাম্বারটা হয়, সেটা হচ্ছে তোমার সাইকিক নাম্বার। যেমন আমি 7 তারিখেই জন্মেছি, সুতরাং আমার 7 সংখ্যাই সাইকিক নাম্বার। হুম হুম কিন্তু তুই 12 তারিখে জন্মেছিস, তাহলে সেই ক্ষেত্রে 1 + 2 = 3 হুম। ইজ ইয়োর সাইকিক নাম্বার। বা মূলাঙ্ক। একদম। হুম এবার ভাবো কেউ জন্মেছে 29 তারিখে। হুম 29 তারিখে জন্মেছে মানে 2 + 9 = 11। হুম। আবার ওয়ান ওয়ান প্লাস প্লাস ওয়ান ওয়ান ইজিক্যাল টু টু টু। তো তার মূলাঙ্ক বেরোচ্ছে 2। হ্যাঁ হ্যাঁ এটা অনেকে গন্ডগোল করে, বুঝতে পারে না, তাই জন্য আমি ক্লিয়ার করে দিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ডেস্টিনি নাম্বার কি? ডেস্টিনি নাম্বার হচ্ছে পুরো ডেট অফ বার্থের যেটা যোগফল। মানে আমি জন্মেছি 7/9/1992, হুম তাহলে কি হচ্ছে 7 + 9 হুম + 1 হুম + 9 + 9 হুম + 2, হুম তাহলে কত হচ্ছে? আমার যদি সবকটা পুরো নাম্বারটাকে আমি যদি যোগ করি, তাহলে কত হচ্ছে? 7 আর 9 16, হুম 16 আর 1 17, হুম 17 আর 9 হচ্ছে তোর
26, হুম। 26 আর 9 হচ্ছে তোর 35, হুম। 35 আর 2 হচ্ছে 37। হুম। তাহলে 37 মানে 3 + 7, অর্থাৎ আমাকে সিঙ্গেল ডিজিটেই আনতে হবে। 3 + 7 মানে হচ্ছে 10, 10 মানে 1 + 0 = 1, তাহলে আমার ডেস্টিনি নাম্বার হয়ে গেল 1। তাহলে আমার সাইকিক হয়ে গেল 7, ডেস্টিনি হয়ে গেল 1। মজার ব্যাপার, ঠিক আমার আছে, ডেস্টিনি নাম্বার হচ্ছে 3। ওয়াও, তো সাইকিকও 3, ডেস্টিনিও 3, হ্যাঁ। ভেরি গুড। ঠিক আছে, তাহলে আলটিমেটলি অডিয়েন্সের জন্য আরেকবার রিপিট করা, হুম। আমাদের কাজ হচ্ছে নিউমোলজিক্যালি যে আমরা যারই হিসাব করি না কেন আমরা সিঙ্গেল ডিজিটের নাম্বারটাকে নিয়ে আসবো। ওকে। ডাবল ডিজিট থাকুক, ট্রিপল ডিজিট থাকুক, আমরা সিঙ্গেল ডিজিটের নাম্বারটাকে নিয়ে আসবো। হুম। তাই যদি কেউ 1 থেকে 9-এর মধ্যে জন্মায়, তো তার 1 থেকে 9ই হচ্ছে তাদের সাইকিক নাম্বার, 1 2 3 4 5 6 7 8 9। হুম। যেই কেউ 10 তারিখে জন্মাচ্ছে অমনি 1 + 0, 11 তারিখে জন্মাচ্ছে ওয়ান ওয়ান প্লাস প্লাস ওয়ান ওয়ান ঠিক আছে, কেউ ভাব জন্মাচ্ছে 28-এ, 28 মানে 2 + 8 = 10, 10 আবার 1 + 0 = 1। ওয়ান। তো তার সাইকিক একদম শেষ অঙ্কে গিয়ে যেটা সিঙ্গেল ডিজিটে দাঁড়াচ্ছে সেটা তার সাইকিক নাম্বার। ওকে। আর ডেস্টিনি হচ্ছে কি, পুরো ডেট অফ বার্থটাকে, ডেট, মান্থ, ইয়ার, পুরোটাকে প্লাস করে যেটা আসছে। এবার অনেকেই হতে পারে 1992টাকে একসঙ্গে যোগ করে নিল, তাহলে এলো হচ্ছে সবটা যোগ করলে 3 আসে। কারণ এটা আমাদের মানে ফার্স্ট ক্যালকুলেশন। 9 হচ্ছে ম্যাজিক্যাল নাম্বার। 9কে বলা হয় ম্যাজিক্যাল নাম্বার, কেন বলা হয়? বিকজ 9-এর সঙ্গে তুমি যাই যোগ করবে সেই সংখ্যাটাই আসবে। মানে 9-এর সঙ্গে যদি তুই 7 যোগ করিস আসবে 16, 16 মানে 1 + 6 = 7। আচ্ছা। ওকে। ওকে, হ্যাঁ। 9-এর সঙ্গে তুই যদি 5 যোগ করিস হ্যাঁ। তাহলে আসবে 14, 1 + 4 = 5 আগেন। তো যাই জন্য আমরা যখন স্পিডে ক্যালকুলেশন করি আমরা 9টাকে অমিট করে দিই। তাহলে 7 9, 1992-তে 3খানা 9 রইলো, পাট 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 কেটে দিলাম আমি। হ্যাঁ। ঠিক আছে, এদিকে 7 রইলো, লাস্টে 2 রইলো, 7 আর 2 আবার 9 হলো, ওটাও কেটে দিলাম, পড়ে থাকলো 1, তাহলে আমার ডেস্টিনি নাম্বার 1। এটা হচ্ছে ফার্স্ট আচ্ছা। ক্যালকুলেশন। আচ্ছা। আচ্ছা। ঠিক আছে, নাহলে তো যোগ করতে করতে হয়রান হয়ে যাবে। হুম। ঠিক আছে, তো এবার ভাব কেউ এরকম ভাবে যোগ করলে 7 9 1992, এবার 1992টাকে একসাথে করে নিল, তাহলে আসবে 3, কারণ দুটো 9 কেটে গেল, তাহলে 1 + 2 = 3। আর এদিকে 7 প্লাস হচ্ছে 9, মাঝখান থেকে 9 উড়ে গেল, তাহলে আগেন দেখ 7 + 3 = সেই 10ই হচ্ছে, মানে 1ই ওয়ান। আসছে। তো তুই যেভাবেই ক্যালকুলেশন কর ডেস্টিনি নাম্বার, তোর পুরো ক্যালকুলেশনের যোগফলই হচ্ছে তোর ডেস্টিনি নাম্বার। ওকে। এবার ঠিক সাইকিক আছে, নাম্বার আর ডেস্টিনি নাম্বারের এফেক্ট কি লাইফে? দেখ সাইকিক নাম্বার মানে কি, যে কিং নাম্বার, যে কিং, যে রাজা, আচ্ছা। অর্থাৎ যার ট্রেডস তুই নিয়ে জন্মাচ্ছিস। আর ডেস্টিনি নাম্বার কি, যে তোর ভাগ্যকে চালাচ্ছে, অর্থাৎ তুই তোর আগামীতে গিয়ে তোর কি আসবে জীবনে সেটা তোর ডেস্টিনি। হুম। এইবার অনেক সময় হয়ে যায় কি, যেহেতু কলিযুগ, তো হয়ে যায় কি অনেক সময় সাইকিক অ্যাক্টিভেট থাকে না। মানে বেসিক্যালি ধরা হয় যে মানে একটা মানুষের মিনিমাম অন অ্যান এভারেজ আয়ু ধরা হয় 80 বছর। আচ্ছা। তো বলা হয় প্রথম 40 বছর সে সাইকিক নাম্বার দিয়ে রুল হয়, আর শেষের 40 বছর সে ডেস্টিনি নাম্বার দিয়ে রুল হয়। হুম। ঠিক আছে, হুম। কিন্তু অনেক সময় দেখা যায় যে প্রথম 40 বছর হয়তো সে ডেস্টিনি নাম্বার দিয়ে রুল হলো, অর্থাৎ জন্মে থেকে তার মধ্যে ডেস্টিনি নাম্বারের কোয়ালিটি বেশি। হুম। আর শেষ 40 বছর হয়তো সে সাইকিক নাম্বার দিয়ে রুল হলো। এবার তুই বলবি এগুলো কি করে বুঝবো? তার ট্রেডস দেখে বুঝবো। হুম। প্রত্যেকটা নাম্বারের ট্রেডস আমাদের মাথায় যদি থাকে, তো একটা মানুষের ট্রেডস দেখে বোঝা যাবে যে সে কোন সংখ্যা দ্বারা রুল হচ্ছে। অর্থাৎ আজকে আমার হচ্ছে 7 এবং 1, 1 মানে রাজা, লিডারশিপ কোয়ালিটি, আর 7 মানে হচ্ছে স্পিরিচুয়ালিটি। তো যে আধ্যাত্মিক হবে, অর্থাৎ যে ঈশ্বরকে সমর্পিত হবে, সে কখনো রাজা হতে পারবে না। হুম। অর্থাৎ যদি পঞ্চপাণ্ডবকে দেখা হয়, পঞ্চপাণ্ডবের মধ্যে একমাত্র অর্জুন ছিল যে ভগবানকে মানে শ্রীকৃষ্ণকে সমর্পিত ছিল। সে কিন্তু কোনোদিনও রাজা হয়নি। হুম। কিন্তু তারপরেও যুগ তাকে শ্রেষ্ঠ মনে করে, তার কর্ণের থেকেও শ্রেষ্ঠ বেশি মনে করে। কেন? কারণ ঈশ্বরের আশীর্বাদ তার উপরে ছিল। একদম। কিন্তু রাজা হয়েছিল যুধিষ্ঠির, হুম। সে কিন্তু ঈশ্বরের সমর্পিত ছিল না। হুম। অর্থাৎ যে রাজা হবে সে ঈশ্বর ভক্তি করতে পারে, কিন্তু এই কোয়ালিটি দেখা যায় না যে সে ঈশ্বরের সমর্পিত। সমর্পণ মানে কি?
যেখানে তোমার জীবন আর তোমার থাকলো না। হুম তোমাকে যদি কাদার মধ্যে ফেলে মাখামাখি করে, তোমাকে কাদাতেই মাখামাখি করতে হবে। তোমাকে যদি ফুলের বিছানায় শোয়, তোমাকে ফুলের বিছানায় শোয়। তুমি বলতে পারবে না যে আরে আমি তোমার উপর সমর্পিত করে, তোমাকে আমি সমর্পণ করেছি, হুম তুমি আমাকে জীবনে কষ্ট দিচ্ছ কেন। হুম সমর্পণ করা মানে হচ্ছে তোমার লাইফ আর তোমার নেই। হুম হুম। তো যেখানে তোমার লাইফ তোমার নেই, সেখানে তোমার কোয়েশ্চেন করারও কোনো অধিকার নেই। ওকে। রাইট? তো হুম সেই ক্ষেত্রে যদি আমি দেখি, তো আমার জীবন কিন্তু বেসিক্যালি ডেস্টিনি নাম্বার দ্বারা রুল ছিল। ছোট থেকে আমি কিন্তু বেশ মানে প্রাউড ছিলাম বিভিন্ন বিষয় নিয়ে। হুম যেমন যেটা হয় আর কি, পড়াশোনায় ভালো ছিলাম, জমিদার বাড়িতে জন্মেছি, আহ দেখতে শুনতে ঠিকঠাক, মানুষজন বোধহয় কি কিউট দেখতে, হ্যানা ত্যানা, মানে এই সমস্ত বিভিন্ন ব্যাপার নিয়ে একটা, হয়তো সামনে থেকে প্রকাশ করিনি কিন্তু কোনোদিনও, কিন্তু ভেতর ভেতর তো একটা ছিল হুম যে ব্যাপারটা এরকম। কিন্তু বাই দ্য টাইম যখন আমার স্পিরিচুয়ালি অ্যাওয়েকনিং হলো, 2020 সাল থেকেই ধরে চলো, দ্যাট টাইম আই ওয়াজ 27 ইয়ার্স। ঠিক আছে, মানে অলমোস্ট 30 ক্রস করতে যাই, সেখান থেকে আমার 7 অ্যাক্টিভেট হওয়া শুরু হলো। হুম এবং যখন 30 পার্টিকুলারলি ক্রস করলাম, তখন থেকে আমার 7 অর্থাৎ আধ্যাত্মিকতা, স্পিরিচুয়ালিজম আরো বাড়তে শুরু করলো। তো সেখানে কি হয়ে গেল, সেখানে আমি বুঝতে শিখলাম যে রাজা তো শুধুমাত্র ওপরে যে বসে আছে সেই ভগবান শ্রীকৃষ্ণ, বা যে স্বরূপেই তুমি তাকে স্মরণ করো না কেন, সে হুম সে শিব বলো, মা মা বলো, যাই বলো না কেন, হুম রাজা তো একমাত্র সে। তুমি দাস ছিলে, দাস আছো, দাসই থাকবে। এই রিয়েলাইজেশন কে দেয় তোমাকে? কেতু দেয়, হুম 7 দেয়। রাইট? তো এই এই যে ট্রেডস গুলো, এই ট্রেডস গুলো দেখে আমি বুঝতে পারলাম যে আচ্ছা, আগে আমি এক সংখ্যা দ্বারা রুলড ছিলাম, আর এখন 7 সংখ্যার দ্বারা আমি রুলড হচ্ছি। হুম। কিন্তু তার মানে কি এটা যে আমার এক সংখ্যার প্রভাব জীবন থেকে চলে গেছে? না, কখনোই। কেন নয়? কেন নয়? Because you are কেন নয়? you are leading a lot of people towards something, towards spiritualism. মানে সেটা তো লিডারশিপ কোয়ালিটিটা। ডেফিনেটলি, হুম। সেটা তো ঠিক আছে ডেফিনেটলি, বাট তার সঙ্গে কি এক সংখ্যা কি করে? ব্যবসা করে, হ্যাঁ, রাইট। চাকরি করে না। রাইট। হুম অর্থাৎ সে কারোর আন্ডারে কাজ করে না। হুম হুম। তো একদম। এই হচ্ছে ব্যাপার। তো তুমি যখনই সংখ্যার ট্রেডস গুলোকে বুঝতে শিখে যাবে, হুম। তুমি বুঝে যাবে যে মানুষটা এরকম বিহেভ করছে কেন, বা মানুষটার মধ্যে এরকম ক্যারেক্টারটা কেন আসছে, কোথা থেকে আসছে। ওকে। তো এটাই হচ্ছে আমাদের লাইফে সাইকিক নাম্বার এবং ডেস্টিনি নাম্বারের প্রভাব। যে সাইকিক নাম্বার এবং ডেস্টিনি নাম্বার দিয়ে আমরা একটা মানুষকে জাজ করতে পারি যে সে কিরকম হতে পারে, তার ক্যারেক্টার কিরকম হতে পারে। যখন ট্যারো কার্ড রিড হয়, তখন দেখবে বিভিন্ন ফিমেল গ্রুপ গুলোতে বিভিন্ন জন ট্যারো কার্ড রিডার্সরা এসে রিডিং করেন, এবং তাদের পক্ষে সম্ভব না যে সবাই মুখ চেনা। হুম অনেক অচেনা ব্যক্তি এসে বলে আমার এই প্রশ্নটার উত্তর দাও, এবার তাদের পক্ষে সম্ভবও নয় যে ডিউরিং রিডিং সেশন তারা কারোর পোস্ট খুলে হুম তার হুম ছবি হুম দেখবে। তো তারা কি বলে যে তোমরা প্রপার প্রশ্ন, নিজের ফুল নেম, মানে যাকে নিয়ে প্রশ্ন করছো তার ফুল নেম এবং ডেট অফ বার্থ দিয়ে প্রশ্নটা করো। হুম। কেন? যাতে তারা ডেট অফ বার্থ থেকে সেই ব্যক্তির একটা ক্যারেক্টারিস্টিক্স, একটা চারিত্রিক বৈশিষ্ট্য নিজের মাথায় তৈরি করে নিতে পারে। ওকে। ফলে তো সেখানে রিডিং করতে আরো সুবিধা হয়। ওকে। ঠিক আছে? বাট আমি পার্সোনালি কখনো খুব একটা দেখবে না যে আমি অনলাইনে এসে রিডিং করছি, মানে জেনারেল রিডিং করছি। তার পেছনের কারণ একটাই যে একই সংখ্যায় একই নামের ব্যক্তি অনেক জন্মাতে পারে। 7/9/1992-তে সোহিনী মুখার্জি আরো 4 জন থাকতে পারে। হুম। আমার এনার্জি যদি অন্য কোনো সৈনী মুখার্জির সাথে কানেক্ট হয়ে যায়, তাহলে আমার প্রশ্নের সঠিক উত্তর তো ট্যারো কাছে আসবে না। কারণ কালেকটিভ কনসিয়াসনেস কন্টিনিউয়াসলি কাজ করে। একদম। হতেই পারে যে একজন সৈনী মুখার্জি প্রশ্ন করছে, আরেকজন সৈনী মুখার্জি শুনছে। সেই সৈনী মুখার্জিও 7/9/1992-তেই জন্মেছে। এবার রিডার যিনি রিড করছেন, হতেই পারে যে সে অন্য সৈনী মুখার্জির এনার্জির সাথে কানেক্ট করে ফেললো। কারণ কার এনার্জি কানেক্ট হচ্ছে সেটা তো তার হাতে নেই। নেই। হুম। তাই জন্য আমি প্রেফার করি যে কেউ যদি ছবি না দিতে পারে তো ফোন নাম্বার দাও, কারণ তোমার যে ফোন নাম্বারটা রয়েছে সেটা পৃথিবীতে আর কারণ নেই। আচ্ছা। তো ইউনিক হচ্ছে তোমার ছবি, হুম। আর নয়তো তোমার ফোন নাম্বার। কিন্তু এখন জানো তো ফোন নাম্বার সার্কুলেট হয়, মানে এখন তোমার হুম, একটা পুরোনো সার্কুলেট নাম্বার। ডেফিনেটলি হয়। হ্যাঁ। হ্যাঁ, ডেফিনেটলি সার্কুলেট হয়, কিন্তু সে তোমার তোমার তো নাম রয়েছে, মানে তুমি এই মুহূর্তে তো ইউজ ওকে। করছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যখন আমি ট্যারো কার্ডকে বলছি যে হে মাই ডিয়ার ট্যারো কার্ড প্লিজ কানেক্ট মি উইথ শালিনী, এবার শালিনী দাস তার ফোন নাম্বার এইটা।
হুম। তো ট্যারো কার্ডের এনার্জি বুঝে যাবে যে এই নাম্বারটা কোন শালিনী দাস এই মুহূর্তে ইউজ করছে, ও তার সাথেই কানেক্ট করবে। ওকে, ফাইন। ফাইন। বুঝতে পারছি? ওকে, সো এইটা দ্যাট ইজ নিয়ে আমরা নিডেড। আবার পরে কথা বলবো, মানে এটা এত ডেফিনেটলি অল্পতে আমরা ডেফিনেটলি। বুঝতে পারবো না। আমি তো পারবোই না, কারণ আমি জানি না বিষয়টা। তো যাই হোক, এবার আমি অনেক প্রশ্ন আছে, কিন্তু সব প্রশ্ন এই পডকাস্টে আমার মনে হয় না আমরা করে উঠতে পারবো। হুম সরি। এক্ষেত্রে আমার একটা প্রশ্ন আছে। একটা ছোট্ট করে একটা জিনিস আমাকে একটু বুঝিয়ে বলো। সেটা হচ্ছে, আমি আমি লক্ষ্য করেছি যে বহু সিনেমায় বা বহু অভিনেতা অভিনেত্রীরা হুম নিজেদের নাম বদলে বা সিনেমার নামের অক্ষরে ডাবল ই বা ডাবল বি, ট্রিপল এ, এগুলো ইউজ হুম করে সেই সিনেমাটাকে পোট্রে করছে, যেটা হয়তো আদতে নামের বানানটা নয়। সেটা সিনেমার নাম হোক, হুম নিজের নাম হোক, নয়। এটা হুম। কেন করা হয়? অক্ষরের সাথে নিউমেরোলজির কোনো সম্পর্ক আছে? ডেফিনেটলি। এই যে আমি ফার্স্টেই বললাম যে আমার অ্যাড্রেস হচ্ছে AD 381, এ মানে অ্যালফাবেট 1, ডি হুম। মানে অ্যালফাবেট 4। হুম। তো আমাদের নেম যেটা রয়েছে তাতেও তো প্রত্যেকটা সংখ্যা রয়েছে। হুম। আমি যদি নর্মালি পিথাগোরাস নিয়মে, পিথাগোরাসের যে নিউমেরোলজির ধরন তাতে যদি আমি হিসাব করি, তাহলে ABCDEFGHI 9টা সংখ্যা হয়। হুম। আই, আবার JKLMNOPQR, দেন হচ্ছে এস। তাহলে আমার নাম সোহিনী, তাহলে এস মানে নাম্বার 1 হলো। আচ্ছা। ওকে। আচ্ছা, এদিকে ও মানে হচ্ছে কি, আই এর পর হচ্ছে JKLMNO, ও মানে হচ্ছে নাম্বার 6। আচ্ছা, এটা তুমি কি হিসেবে গুনছো? 1 থেকে 9 অ্যালফাবেটকে যদি পরপর আমি রাখি, ও আচ্ছা, এক ওপরে থেকে ওয়ান নয় টু ওকে, থ্রি ফাইন। ফোর একদম হুম। হুম। এক্স্যাক্টলি, হুম। আমাদের তো 9টাই সংখ্যা। তাহলে হ্যাঁ। আমি ধরে নিলাম 1 2 3 4 5 6 7 8 9। হ্যাঁ। 9, হ্যাঁ। এখানে আমি ধরলাম এ বি হ্যাঁ। সি ডি ই এফ জি জি, এইচ এইচ, আই, আই। 9 অব্দি হলো, আই মানে 9। হুম। আবার JKLMNOPQR, তাহলে এস মানে ওয়ান, আবার রাইট? ওকে, ফাইন। হ্যাঁ হুম। এক্স্যাক্টলি STUVWXYZ। হুম। রাইট, তাহলে এইট, হ্যাঁ। 26টা হলো। হুম। হুম। এক্স্যাক্টলি। তো এই হিসাবে আমরা ধরতে পারি। হুম। এইবার তাহলে তার মানে হচ্ছে কি, এই হিসাবে যদিও নেম চেঞ্জ করা হয় না, হুম। ঠিক আছে, কারণ নেম চেঞ্জের যে এক্স্যাক্টলি পদ্ধতি সেটা হয়তো আমি পডকাস্টে শেখাবো না, বিকজ এটা খুব ডিপ পদ্ধতি, এরকম মুখে মুখে বললে না মানুষ উল্টো পাল্টা কাজ হ্যাঁ, করবে। এক্স্যাক্টলি, হ্যাঁ, আমি এটাও বলতাম, হ্যাঁ, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। সেই জন্য আমি আমি পিথাগোরাসের নিয়মটাকেই শেখালাম। ঠিক আছে, যে এই নিয়মেও করা যায়, এমন নয় যে করা যায় না, কিন্তু এফেক্টিভ রেজাল্ট হচ্ছে যদি আমি চাইল্ড পদ্ধতিতে করি, সেটা আরো বেশি এফেক্টিভ রেজাল্ট দেয়। বাট যাই হোক, তো আমি যদি পিথাগোরাস সিস্টেমেও করি, তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমার এস সংখ্যার একটা নাম্বার আছে 1, ও সংখ্যার একটা নাম্বার আছে সেটা হচ্ছে 6, হুম। এইচ সংখ্যার একটা নাম্বার আছে সেটা হচ্ছে আই গেস ABCDEFGH 6। ঠিক আছে, এইভাবে। তো প্রত্যেকটা সংখ্যার একটা করে নাম্বার আছে, হুম। সেই নাম্বারটাকে যোগ করে যে সংখ্যাটা আসছে সেটার সঙ্গে যাচাই করা হয় যে সাইকিক বা ডেস্টিনি নাম্বার এই পার্টিকুলারলি নেম নাম্বারের সাথে ম্যাচ খাচ্ছে কি খাচ্ছে না। ওকে। এটা আরো ডিপ, আমরা মানে আরো একটু ডিপলি ঢুকলে হয়তো এটা আমি আরো তোকে ভালো করে বিস্তারিত ভাবে বোঝাতে পারবো, এরকম মুখে মুখে হয়তো অতটা বোঝাতে পারছি না। তার মানে এটার উপর ঠিক আরেকটা আছে, পডকাস্ট বেসিক্যালি করতে হবে আমাদের। ডেফিনেটলি দরকার আমি তোমার পড়বে। থেকে 2 মিনিট কারণ টাইম চেয়ে নেবো, তোমার স্টেটমেন্টটা একটুখানি একদম আমি আমার নামের ক্ষেত্রে দেখি একবার করে, খাতা খুলেই বসেছি। তাহলে এস মানে একদম। তো ওয়ান, প্লাস এইচ হুম মানে হচ্ছে 6, এ মানে হুম। 1, তাহলে ABCDEFGH, এইচ মানে হচ্ছে এইট, এ এইচ বি মানে এইট। সি ডি ই এফ জি এইচ। এইট, এইট, এইট এইট। মানে এইট। এইট। আচ্ছা, এল মানে হচ্ছে, আই আবার এ এখানে মানে আসছে, হচ্ছে জে হুম কে এল মানে 3, থ্রি। প্লাস আই মানে হচ্ছে 1, না, হুম, ওয়ান না না, আই 9। মানে 1 না, 9, 9। 9। 9। এন হচ্ছে ABCDEFGHIJKLMN মানে 5। 5। আর এদিকে আবার 9, তার মানে আমার হচ্ছে 9। 9, 10, 9 9 13, কেটে দে, 9 9 কেটে দে। 18, মানে আমার 9, ডেস্টিনি নাম্বার 9। হ্যাঁ, না না, ডেস্টিনি নাম্বার না, মানে নেম নাম্বার 9। নেম নাম্বার 9।
নেম নাম্বার 9, এবার হ্যাঁ। তার সঙ্গে তুই সারনেম কে অ্যাড কর, সারনেমেরও হিসাব কর যে কত হচ্ছে। যে এবার স্যার। নেম নাম্বার আর সারনেম কে যোগ কর। ওকে। এবার ভাব, সারনেম কথার কথা বলছি, এক তো তোর নেম নাম্বার 9 বেরিয়েছে, 9 এর সঙ্গে যা যোগ করবি সেই নাম্বারটাই আসবে। ছয়। কর দেখ, দাস, দাসকে বার কর, কি হয়, ডি ছয় মানে ছয়। 4, হ্যাঁ। হুম, ডি মানে 4, এ মানে 1, এস মানে 1, হ্যাঁ, তাহলে ছয়। হচ্ছে 6। 9 + 6 = 15, 15 মানে 1 + 5 = 6 अगेन। হুম। ঠিক আছে, তাহলে তুই কি পেয়ে গেলি, ওখানে তো সাইকিক নাম্বার পেলি 3, ডেস্টিনি নাম্বারও পেলি 3, দুটোই হচ্ছে দেবগুরু বৃহস্পতি, আর নেম নাম্বার পেলি 6 মানে দৈত্যগুরু শুক্রাচার্য। তাহলে দেবগুরু বৃহস্পতি আর আহ, দৈত্যগুরু শুক্রাচার্য ম্যাচ করলো না? হ্যাঁ। করলো না তো? তাহলে সেই ক্ষেত্রে যদি আমি ছয়টাকে 5-এ নিয়ে আসতে পারি, বিকজ 5 ইজ নিউট্রাল নাম্বার। হুম। ঠিক আছে, 5 তোর ক্ষতিও করবে না, আবার তোর ভালোও করবে না। ওকে। ঠিক আছে, হুম। তো যদি আমরা 5-এ নামিয়ে আনতে পারি, যে এমন কোনো সংখ্যা যোগ করে দিলাম বা বাদ দিয়ে দিলাম যেখানে আমাদের ক্যালকুলেশন ওটা 5 চলে এলো, সেটা তোর জন্য এফেক্টিভ হবে। বোঝাতে আই পারছি, সেটা তোর আন্ডারস্ট্যান্ড। জন্য এফেক্টিভ হবে। আমি যে দেখবি, আমি আমার নামের মধ্যে কিছু চেঞ্জেস করিনি, ওকে। কিন্তু আমি দেখবি সব সময় ইউজ করি সোহিনী মুখার্জি কুন্ডু। ওকে। আমি দুটো সারনেমকে অ্যাডপ্ট করে নিয়েছি। ওকে। শুধু সোহিনী মুখার্জি আমাকে যা রেজাল্ট দিচ্ছে, সোহিনী মুখার্জি কুন্ডুতে আমার রেজাল্ট বেটার আসছে, তা আমাকে নাম চেঞ্জ করতে হয়নি, আমাকে শুধু বলে সারনেমটাকে অ্যাডপ্ট করে নিতে তো হয়েছে আমিও নিজের সেটা নামের করতে পারি, সাথে। হয়তো আমার ক্ষেত্রে এফেক্টিভ হয়ে যাবে। একদম, একদম। তোরও কুন্ডু, রাইট? তো হ্যাঁ। তুইও অ্যাড করে দেখ যে তোর কুন্ডুটা অ্যাড কর, কত হচ্ছে দেখ, কুন্ডু যে সেটা দেখ কত 3। হয়? কে মানে হচ্ছে কি 2, ওকে। প্লাস। ইউ মানে কত, JKLMNOPQRSTU, ইউ মানে 3। ওকে। এন ঠিক আছে, মানে? এন মানে अगेन হচ্ছে তোর 8 ফাইভ। বোধহয়, ফাইভ। সরি 5, হ্যাঁ, ডি মানে 4, ইউ হ্যাঁ। মানে अगेन থ্রি। 3। এবার যোগ কর। সাত। আর এদিকে হচ্ছে তোমার আট, মানে 15 আর 2 17, মানে 8 হচ্ছে এখানে। তাহলে 6 + 8 8 হচ্ছে, 14, 8 আর 5। 6 14, ওয়াও। This is fun. This is fun. যখন 5 চলে এলো, এ কি করবে, আর তোর ক্ষতি করতে পারবে না। Okay. নিউট্রাল নাম্বার তোর বিজনেস বাড়াবে, তোর গ্রোথ বাড়াবে, তোর তুই যেটাকে নিয়ে আগামীতে দেখ, আলটিমেটলি তোর পডকাস্টিং এর যেটা চ্যানেল, তুই সেটা তো ব্যবসায়ী, আলটিমেটলি কোনো না একদম। কোনো দিন সেটা মনিটাইজ হবে এবং তুই হুম। সেখান থেকে আর্নিং করবি। তো হুম। আলটিমেটলি সেটা তোকে কি দেবে, ব্যবসাতে বৃদ্ধি দেবে। আচ্ছা। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, আমার তো মনে that is হয় the thing. সৈনিধি, মানে খুবই ফান একটা এপিসোড হয়েছে, ওটা দারুণ। আমার তো খুব মজা লেগেছে, নতুন কিছু শিখেছি। কিন্তু আমি এটা নিয়ে আরো হুম, একটা পডকাস্ট করতে চাই, কারণ আরো অনেক প্রশ্ন আমি করতে চাই, পারিনি। সেই একদম। প্রশ্নগুলো কি সেটা আমি পরের সেশনেই বলবো। খুব শিগগিরই আমরা আরেকটা পডকাস্ট করবো এই নিয়ে। কিন্তু একদম, আমি আমার একদম, শিওর। দর্শকদের রিকোয়েস্ট বলবো না, বাট দর্শকদের বিহাফে প্রথমেই বলে রাখছি যে আমি যে এবার লাস্ট যে প্রশ্নটা করবো সেটা একটা ছোট্ট আনসার আমি জানবো। খুব বেশি কিছু জানতে হুম। পারবো না, কারণ আমাদের কাছে 3 মিনিট সময় আছে, ম্যাক্সিমাম হয়তো দু ও মিনিট বাবা, তাড়াতাড়ি, হ্যাঁ। হ্যাঁ। কিন্তু এই প্রশ্নটা কিন্তু কারুর মনের জোর ভাঙার জন্য নয়, এটা একটা জেনারেল প্রেডিকশন, একটা জেনারেল প্রশ্ন। সবাই নিজের মতো করে নেবেন না, পরিশ্রমী মানুষের আসল চাবিকাঠি। পরিশ্রম করুন। তো এখানে বলি যে 2025 সকলের কিরকম যাবে, বা এই বছরটা কিরকম যাবে, কি মনে হয়? দেখো, 2025 ইজ আ নাম্বার অফ 9, 9 মানে মঙ্গল। হুম। অর্থাৎ এই অদ্ভুত ব্যাপার, দেখো 2025-এ প্রচুর গভর্নমেন্ট সার্ভিসের এক্সাম হবে, ওকে। অদ্ভুত ভাবে। হুম। ঠিক আছে, যারা আজকে গভর্নমেন্টের জন্য প্রিপারেশন নিচ্ছে, তারা সবাই বোধ হয় 2025-এ প্রচুর পরীক্ষা আছে, প্রচুর আর কি ইয়ে বেরোবে। হুম। হুম। তাহলে নয় ঢুকতে না ঢুকতেই গভর্নমেন্ট সার্ভিসের এক্সাম কিন্তু শুরু চালু হয়ে গেল। হয়ে গেছে, ওকে ফাইন। নিউরোলজি নিজেই নিজের কাজ চলে শুরু করে দিয়েছে, আমাদেরকে আলাদা করে কিছু ভাবতে হয়নি। হুম। তো এখানে অনেক গভর্নমেন্টের মানে গভর্নমেন্টের এক্সামস হবে, অনেক মানুষ চাকরি পাবেন, ঠিক আছে। আবার অনেকে হতাশও হতে পারেন যাদের মঙ্গল সাপোর্টে নেই। হুম। যেহেতু মঙ্গল, সেই জন্য কাটা ছেঁড়ার পরিমাণ অনেক বেশি হতে পারে, পায়ে আঘাত পাওয়ার সম্ভাবনা থাকতে পারে, অ্যাক্সিডেন্টের টেন্ডেন্সি বাড়তে পারে। ওকে। তাই জন্য গাড়ি যদি নিজে ড্রাইভ করে গাড়ি বা দু চাকা চার চাকা যাই চালাচ্ছেন, খুব সাবধানে চালাবেন, অন্য মনস্ক হয়ে নয়। ওকে। ঠিক আছে, তাই, কারণ
খুব মানে কাটা ছোড়া, লাগালাগি, মাথা ফুলে যাওয়া, এরকম বিভিন্ন ধরনের আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে। হুম। যেহেতু 9 সংখ্যা, সেই জন্য হচ্ছে যদি ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসা বাণিজ্যে উন্নতি হবে। তার কারণ হচ্ছে সে সেনাপতি, সে সব পুরো রাজ্যকে ধরে রেখেছে, অর্থাৎ আপনার রাজ্যকেও সে ধরে রাখবে। হুম। ঠিক আছে। তার সঙ্গে যেটা রেমেডি, সেটা হচ্ছে যে হনুমান চালিসা। যেহেতু হনুমানজির বছর, হনুমান চালিসা প্রতিদিন জপ করো। তার সঙ্গে জপ করো হচ্ছে, যেহেতু মঙ্গল সূর্যের সেনাপতি, তাই জন্য গায়ত্রী মন্ত্র। গায়ত্রী মন্ত্র এবং হনুমান চালিসা আর দ্য বেস্ট রেমেডিস ফর 2025। থ্যাংক ইউ সো মাচ সৈনিধি, থ্যাংক ইউ সো মাচ। একটা জবরদস্ত একটা পডকাস্ট হয়েছে, আমাদের সঙ্গে থাকুন, এর থ্যাংক সেকেন্ড ইউ, পার্ট আসছে। ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, ভিডিওটা শেয়ার করুন এবং ভিডিওতে কমেন্ট করুন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।